আমরা আজকে হচ্ছে ভেক্টর অধ্যায়ের প্রথম পার্ট যেটা তোমাদের ভাইয়া শেষ করছি ওই পার্টটার উপরে এমসিকিউ সলভ ক্লাস নিব। তো তোমাদেরকে সবাইকে ভাইয়া ক্লাসে একটা প্র্যাকটিস শিট দিছি, যে শিটটাতে প্রায় হচ্ছে তোমার 63টার মতো এমসিকিউ আছে। তো ভাইয়া আজকে চেষ্টা করব যে সবগুলা করতে, বা সবগুলা না পারলেও পুরো ক্লাসে শেষ করতে। ম্যাক্সিমাম সিকিউ এমসিকিউ আজকে আমরা ক্লাসে সলভ করে দিব। তো তোমাদের সবার প্রতি ভাইয়ের রিকোয়েস্ট থাকবে, তোমাদেরকে ভাইয়া ক্লাসে যে শিটটা দিছি এই শিটটা নিয়ে ক্লাসটা করতে বসো। আর তোমার সামনে শিটটা রাখো, তাহলে ভাইয়া আর বোর্ডে প্রশ্ন লেখা লাগবে না, তুমি শিটে প্রশ্নগুলো দেখবা, ভাইয়া বোর্ডে সলভ করতেছি। তো তোমাদের নোট খাতায় ভাইয়া কয়েকটা পেজ ফাঁকা রাখতে বলছিলাম, ওই পেজগুলোতে তোমরা ছোট ছোট করে একটু, যেহেতু প্রায় দেখতে পাচ্ছ 60 থেকে 63টা এমসিকিউ আছে, একটু ছোট ছোট করে ওই পেজগুলোর মধ্যে সুন্দর করে এমসিকিউ গুলো সলভ করে নিবা। আর এই শিটটা ওই পেজগুলোর সাথে আঠা দিয়ে যুক্ত করে নিও তোমরা। তা আসলে আমরা আজকে ক্লাসটা শুরু করি প্রথমে 1 নাম্বার এমসিকিউটা দিয়ে। তো তোমাদের যে সামনে এক্সাম দিছি ভাইয়া, ওই এক্সামে এমসিকিউ থাকবে, সেই এমসিকিউ গুলা আশা করি এই শীট থেকে আসবে। তো তোমরা যদি এই শীটটা ভালো করে সলভ করো, অবশ্যই সেই এমসিকিউ গুলা সবাই পারবা। তা আসলে আমরা লেখা হচ্ছে 1 নাম্বার এমসিকিউটাতে আছে। তো প্রথম এমসিকিউটাতে আমাদেরকে বলা হচ্ছে মডুলাস অফ আর ভেক্টর সমান সমান হচ্ছে মডুলাস অফ এ ভেক্টর যোগ মডুলাস অফ বি ভেক্টর ইকুয়াল হচ্ছে 0। এখন তুমি একটু ভাইরে বলো তো, এই মডুলাস অফ আর ভেক্টর এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে লব্ধির মান। লব্ধির মান। তাহলে দুইটা ভেক্টরকে এখানে যোগ দেখাইছে, তাহলে লব্ধির মান দেখাইছে আবার শূন্য। তাহলে তোমাকে তারা প্রশ্ন করছে এই লব্ধির মানটা কখন শূন্য হবে। তাহলে আমাদের যে অপশনগুলো দেওয়া আছে ভাইয়া দেখো, বলা হচ্ছে মূল ভেক্টর দুটি অসমান ও বিপরীত হলে, মূল ভেক্টর দুটি অসমান ও সমমুখী হলে, মূল ভেক্টর দুটি সমান ও সমমুখী হলে, মূল ভেক্টর দুটি সমান ও বিপরীতমুখী হলে। আসো ভাই আমরা এখানে একটু খেয়াল করি লব্ধি কখন 0 হইতে পারে। তোমরা নিচে একটা ছোট্ট করে ছবি আঁকো। আমরা মনে করলাম ভাইয়া এই দিকে আছে হচ্ছে পি, আর এই দিকে আছে হচ্ছে কিউ। বা মূল ভেক্টর দুটাকে তারা এ আর বি দিয়ে লিখছে, তুমি চাইলে একটাকে এ ভেক্টর লিখতে পারো আর আরেকটাকে বি ভেক্টর লিখতে পারো। তাহলে দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, এদের লব্ধি আর ইকুয়াল আমরা জানি হচ্ছে এ মাইনাস বি। দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হলে লব্ধি হয় এদের বিয়োগফলের সমান। এখন ভাইয়া খেয়াল করো তো ভাইয়া, এ আর বি যদি পরস্পর সমান হয়, যদি এ ইকুয়াল হচ্ছে বি হয়, তাহলে যদি এ ইকুয়াল বি হয় তাহলে এইখানে মান বসাতো ভাইয়া। তাহলে আর ইকুয়াল কত আসবে? এ মাইনাস এ। তাহলে কত চলে আসে? 0। তাহলে বলো তো ভাইয়া লব্ধির মান শূন্য কখন হবে? দুইটা ভেক্টর যখন পরস্পর সমান হবে এবং পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হবে। তাহলে তোমাদের এটা এমসিকিউ অপশন নাম্বার ঘ। এরপরে 2 নাম্বার যে এমসিকিউটা আছে, কোশ্চেন নাম্বার 2, 2 নাম্বার যে এমসিকিউটা আছে, বলা হচ্ছে অসমমানের এবং বিপরীতমুখী সমজাতীয় দুটি ভেক্টরকে। তাহলে তুমি একটু খেয়াল করো, দুইটা ভেক্টর আছে অসমমানের, একটু ছবিটা এঁকে রাখো। ঠিক আছে, একটু ছবিটা এঁকে রাখো। তারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল। তো তোমাকে তারা বলছে এই দুইটা ভেক্টরকে কি বলে। আমরা জানি ভাইয়া এই দুইটা ভেক্টরকে বলা হয় হচ্ছে বি সদৃশ ভেক্টর। আমরা সদৃশ ভেক্টর এবং বি সদৃশ ভেক্টর পড়ছিলাম। সদৃশ ভেক্টর কারা ছিল? যে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদেরকে আমরা বলি সদৃশ ভেক্টর, আর দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাদেরকে বলি আমরা বি সদৃশ ভেক্টর। এখন এটা তোমরা একটু খেয়াল করো, ক নাম্বারে কিন্তু বিপরীত ভেক্টর দেওয়া আছে। আমরা বিপরীত ভেক্টর কখন হয় বলো তো ভাইয়া? দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে থাকবে, ঠিক আছে, কিন্তু এদের মানও যদি সমান হয়। এদের কি সমান হবে? মান সমান হবে। মান যদি সমান হয় তাদেরকে আমরা বলি কি ভেক্টর ভাইয়া? বিপরীত ভেক্টর। মান যদি সমান হয় আর দিক যদি বিপরীত হয় তাকে বলি হচ্ছে আমরা বিপরীত ভেক্টর। আর মান যদি অসমান হয়, মান যদি অসমান হয়, মান যদি অসমান হয়, অসমান হয়, মানটা হবে অসমান, মান অসমান হয় আর দিক যদি বিপরীত হয় তাদেরকে আমরা বলি হচ্ছে বিসদৃশ ভেক্টর। তাদেরকে আমরা বলবো কি ভেক্টর? বিসদৃশ ভেক্টর। তাহলে সদৃশ ভেক্টরটা কেমন হবে ভাইয়া? যদি দিক একই দিকে হয়, তাহলে যদি দিক একই দিকে হয় তাহলে এটা হচ্ছে মান অসমান, আর দিক হচ্ছে একই, তাহলে এটাকে আমরা বলি সদৃশ ভেক্টর। একটু ছোট্ট করে এগুলা লিখে রাখো, তাহলে একই টাইপের প্রশ্ন আবার আসলে তুমি পারবা। এদেরকে বলবো আমরা সদৃশ ভেক্টর।
আর যদি মান সমান হয়ে যায় এই সদৃশ ভেক্টর গুলাকে আমরা নতুন করে নাম দিব কি ভাইয়া, এর যদি মান যদি সমান হয়ে যায় তাহলে এই সদৃশ ভেক্টর গুলাকে আমরা তখন বলবো হচ্ছে কি ভেক্টর, সমান ভেক্টর। তাহলে যেহেতু এই পার্টটা থেকে একটা কোশ্চেন আসছে ভাইয়া, এইখান থেকেও প্রশ্ন যে কোনো সময় বোর্ডে আসতে পারে। আসো 3 নাম্বার যে এমসিকিউটা আছে আমরা যদি এটা যাই, এটা তোমরা নিজেরাই পারবা। দেখো বলা হচ্ছে একটা ভেক্টরের আদি বিন্দু ও শেষ বিন্দু একই হলে, তাহলে একটা ভেক্টরের আদি বিন্দু ও শেষ বিন্দু যদি একই হয় তাকে বলে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। কারণ নাল ভেক্টর বা শূন্য ভেক্টর একদম মূল বিন্দুতে থাকে, তাই এটাকে আমরা বলি হচ্ছে কি নাল ভেক্টর, এর আদি বিন্দু আর শেষ বিন্দু একই বিন্দু। আচ্ছা 4 নাম্বার যেটা, এটাও দেখো সংজ্ঞা থেকে দিছে। তো এটা করার আগে তোমাদেরকে ভাই একটু জিজ্ঞেস করি, তোমরা মনে মনে একটু চিন্তা করো তো ভাইয়া, আমাদের স্বাধীন ভেক্টর আর অধীন বা সীমাবদ্ধ ভেক্টরের সংজ্ঞাটা কি ছিল? স্বাধীন ভেক্টর কি ছিল? যেই ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট না। তাহলে বলো তো ভাইয়া, নির্দিষ্ট না এই কথার মানে কি? এটা ইচ্ছা মতো যে কোনো জায়গায় হইতে পারে। আর অধীন ভেক্টর বা সীমাবদ্ধ ভেক্টর কি ছিল? যে ভেক্টরের পাদবিন্দুটা নির্দিষ্ট, মানে একই জায়গাতে ফিক্সড, তার মানে তুমি এটাকে চাইলেও ইচ্ছা মতো স্থানান্তর করতে পারবা না। তাহলে দেখো তো 4 নম্বরে বলছে কোন ভেক্টরে পাদবিন্দু যদি ইচ্ছা মতো স্থানান্তর করতে না দেওয়া হয় তাহলে ইচ্ছা মতো স্থানান্তর করতে পারবা না, তাহলে তাকে আমরা কি ভেক্টর বলবো বলতো ভাইয়া? তাকে আমরা বলবো হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। লিখে রাখো এটা একটু, এটা একটু লিখে রাখো। এটা কত নাম্বার? 4 নাম্বার ভেক্টর, কোশ্চেন নাম্বার 4। সীমাবদ্ধ ভেক্টর, সীমাবদ্ধ বা অধীন ভেক্টর, ভেক্টর এখান থেকে একটা লাইন লিখে রাখো ভাইয়া। সীমাবদ্ধর কোনটা? পাদবিন্দু ফিক্সড, পাদবিন্দু ফিক্সড। তাহলে পাদবিন্দু যদি ভাইয়া ফিক্সড হয় এই কথার মানে কি? পাদবিন্দু একটা জায়গাতে থাকবে, এটাকে ইচ্ছা মতো তুমি স্থানান্তর করতে পারবা না। অর্থাৎ পাদবিন্দু ইচ্ছে মতো স্থানান্তর করা যাবে না, স্থানান্তর করা যাবে না। অর্থাৎ পাদবিন্দুটা সবসময় একই জায়গাতেই থাকবে। আর এটা যদি স্বাধীন ভেক্টর হইতো তাহলে পাদবিন্দুকে কি করা যেত? ইচ্ছা মতো স্থানান্তর করা যাইত। এরপর আসো 5 নাম্বার যে কোশ্চেনটা, ময়মনসিংহ বোর্ড 2023। তো তোমরা একটু লেখো কোশ্চেন নাম্বার 5। তো তোমাকে বলছে বিপ্রতীপ ভেক্টর, তাহলে কোশ্চেনের পাশে বলছে বিপ্রতীপ ভেক্টর। তাহলে বিপ্রতীপ ভেক্টর কোনগুলো ভাইয়া? একটির মান অপরটির উল্টা, অপরটির উল্টা। তাহলে একটার মান হচ্ছে অপরটার উল্টা। বিপ্রতীপ ভেক্টর কারা? একটার মান যদি অপরটার উল্টা হয়। তাহলে আমাদেরকে বলা হচ্ছে এই একটা ভেক্টর যেটার মান তারা বলে দিচ্ছে হচ্ছে 5j ক্যাপ। তো তোমাকে জিজ্ঞেস করছে তাইলে এবং বি ভেক্টর, এ ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর, তাহলে আমাদেরকে আরেকটা ভেক্টর বলছে বি। এই বি এর পরিচয় বলছে বি হচ্ছে আমাদের বিপ্রতীপ ভেক্টর, বি হচ্ছে বিপ্রতীপ ভেক্টর, বি হচ্ছে আমাদের বিপ্রতীপ ভেক্টর। একটু সুন্দর করে তোমরা ভাইয়া যেভাবে লিখতেছি লিখে রাখো, তাহলে এগুলো রিভিশন দেওয়ার সময় তুমি বুঝবা আমরা কোনটা কিভাবে সলভ করছি। তাহলে বলতো ভাইয়া একটার মান অপরটার উল্টা, তাহলে এ ভেক্টরের মান হচ্ছে 5, তাহলে বি ভেক্টর যেটা আছে বিপ্রতীপ ভেক্টর তার মান হবে কত ভাইয়া? 1/5। যখন আমরা থিওরি পড়ছিলাম তোমাদের আশা করি মনে আছে ভাইয়া, জাস্ট মানটা উল্টা হবে, দিক সেমই থাকবে, বিপ্রতীপ ভেক্টরের দিক কি থাকবে? সেম থাকবে। তাহলে এটা যেহেতু জে ক্যাপ ওয়াই অক্ষ, তাহলে এটাও কত আসবে ভাইয়া? জে ক্যাপ ওয়াই অক্ষ। তো এটা আছে দেখো তোমাদের যে শীটটা দিছি বি নাম্বার অপশনে। 6 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো, কোশ্চেন নাম্বার 6। তো কোশ্চেন নাম্বার 6 বলছে পি ও কিউ দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে তাদের লব্ধি কত হবে? তাহলে আমরা 6 নাম্বার কোশ্চেনে যদি আসি, কোশ্চেন নাম্বার 6 আমরা জানি লব্ধি আর ইকুয়াল হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ। সবাই একটু খেয়াল করো তো ভাইয়া, তোমাকে ভেক্টর দুইটার মধ্যকার অ্যাঙ্গেল বলে দিছে হচ্ছে ভাইয়া 120 ডিগ্রি। তাহলে এখানে আলফার জায়গায় বসাবো, এই আলফাটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যকার অ্যাঙ্গেল, তাহলে এখানে আসবে হচ্ছে cos 120 ডিগ্রি। তো cos 120 এর মান তুমি বসাও ভাইয়া। তাহলে cos 120 এর মান যদি আমরা বসাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, cos 120 হচ্ছে মাইনাস হাফ, তাহলে এই 2 আর এই 2 কাটা চলে যাবে। তাহলে আমরা লব্ধিটা পাবো হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ। তাহলে এটা আছে তোমাদের শীটের অপশন নাম্বার 4-এ।
7 নাম্বার যে কোশ্চেনটা দিছে ভাইয়া, খুবই সুন্দর একটা কোশ্চেন হলি ক্রসের। তো একটু তোমরা দেখে দেখে ছবিটা যদি আঁকো ভাইয়া, কোশ্চেন নাম্বার 7-এর সুন্দর একটা প্রশ্ন দিচ্ছে তারা, একটু ছবিটা আঁকো। কোশ্চেন নাম্বার 7, তো আমাদেরকে এরকম একটা ছবি দেখাচ্ছে তারা। ঠিক আছে, এখানে একটা ভেক্টর দেখাইছে, এই অ্যাঙ্গেলটা দেখানো আছে ভাইয়া 16.3 ডিগ্রি। তারপর হচ্ছে এই দিকে আমাদের আরেকটা ভেক্টর দেখানো আছে, এই অ্যাঙ্গেলটা দেখাইছে হচ্ছে ভাইয়া 28.1 ডিগ্রি। এই হচ্ছে আমাদেরকে দুইটা ভেক্টর দেখাইছে। আমাদের প্রশ্নে বলা হচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তোমাদের আশা করি মনে আছে, তোমাদেরকে একদম ফার্স্ট যেদিন ভাইয়া ক্লাস নিচ্ছি ভেক্টরে, ওই দিন দুইটা ভেক্টরের মধ্যকার কোণ নির্ণয়ের আমরা প্রসেসটা বা নিয়মটা তোমাদেরকে শিখাইছিলাম। সেটা কি, যারা ভুলে গেছে আরেকবার লিখে রাখো। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ে অবশ্যই এদের পাদবিন্দু দুটি একত্রে থাকতে হবে। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের প্রসেসটা হচ্ছে, যে দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল তুমি বের করবা তাদের পাদবিন্দু দুইটাকে একসাথে রাখতে হবে। এখন তুমি খেয়াল করো তো ভাইয়া, আমাদের এই যে ভেক্টরটা আমরা এখানে লিখছি, এই ভেক্টরটার এটা হচ্ছে শীর্ষবিন্দু, তাই না? এই ভেক্টরটার এটা হচ্ছে কোন বিন্দু? শীর্ষবিন্দু। আর সেকেন্ড যে ভেক্টরটা বোঝার সুবিধার্থে ভাইয়া মনে করে এটাকে এ ভেক্টর ধরলাম, আর এটাকে মনে করো বি ভেক্টর ধরলাম। তাহলে তুমি খেয়াল করো তো ভাইয়া, এ ভেক্টরের এটা হচ্ছে শীর্ষবিন্দু, বি ভেক্টরের এটা হচ্ছে পাদবিন্দু। তার মানে তুমি এখান থেকে যে অ্যাঙ্গেলটা বের করতে পারবা, অ্যাঙ্গেলটা বের করার জন্য এই ভেক্টরটাকে এখান থেকে এখানে স্থানান্তর করতে হবে। কারণ আমরা জানি একটা ভেক্টরকে চাইলেই তুমি ইচ্ছামতো স্থানান্তর করতে পারো। কারণ কি, কেন স্থানান্তর করব? দুজনের পাদবিন্দুকে একসাথে করার জন্য। তাহলে আমরা এই ভেক্টরটাকে এখানে স্থানান্তর করলাম, এ ভেক্টর এটাকে এখানে স্থানান্তর করলাম, তাহলে এই ভেক্টরটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে তুমি আপাতত এটাকে বাদ দাও ভাইয়া, তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, এ আর বি এর মধ্যকার কোণ বের করতে বলছে, তাহলে এতটুকুই হচ্ছে আমাদের এ আর বি এর মধ্যকার অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এই যে এতটুকুই হচ্ছে আমাদের এ আর বি এর মধ্যকার অ্যাঙ্গেলটা। তোমরা এখানে একটা হোয়াট চিহ্ন দিয়ে রাখো। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা বের করব। তাহলে আমরা অ্যাঙ্গেল বের করার জন্য কি করলাম, একে স্থানান্তর করে এখানে আনলাম। কেন? দুইটা ভেক্টরের মধ্যকার অ্যাঙ্গেল বের করতে হলে দুজনের পাদবিন্দু কি করতে হয়? একসাথে রাখতে হয়। এবার আসো, এই অ্যাঙ্গেলটা কত? সবাই একটু খেয়াল করি তো ভাইয়া, আমাদের এই অ্যাঙ্গেলটা 16.3 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে ভাইয়া? 16.3 ডিগ্রি। আর এই পাশের অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে 28.1 ডিগ্রি। আশা করি তোমরা বুঝে গেছো ভাইয়া এ আর বি এর মধ্যকার অ্যাঙ্গেলটা কিভাবে বের করবা। ভাই একটু খেয়াল করো ভাইয়া, উপর দিয়ে আঁকতেছি, বলতে এই পুরা অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, পুরা অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে জাস্ট এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো ভাইয়া? 180 থেকে এই দুইটা মাইনাস করে দিলে তুমি এই অ্যাঙ্গেলটা পাবা। তাহলে লেখা হচ্ছে, সুতরাং ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 16.3 ডিগ্রি মাইনাস হচ্ছে 28.1 ডিগ্রি। তাহলে এটা বিয়োগ করো, তোমরা ছবিটা সুন্দর করে এঁকে নাও ভাইয়া, তাহলে পরবর্তীতে বুঝতে পারবা। 180 বিয়োগ 16.3 বিয়োগ 28.1, তাহলে এটা আসছে ভাই 135.6, 135.6 ডিগ্রি। তো যেটা হচ্ছে তোমাদের শীটের ঘ নাম্বার অপশনে আছে, ঠিক আছে, ঘ নাম্বারে আছে, দেখতেই পাচ্ছ 135.6 ডিগ্রি। তো তোমরা এই প্রশ্নটার নিচে দেখো আরেকটা ছবি আঁকা আছে কোশ্চেন 8 দিয়ে, এটা একটু ভুলে ছবিটা আর একবার আঁকা আছে। 7 নাম্বার কোশ্চেনের যে সলভ সেটাই এখানে আঁকা হয়েছে, তোমরা এটা একটু কেটে দাও। নিচে 8 নাম্বার কোশ্চেনটা একটু নিচে চলে গেছে, তোমরা প্রশ্নটা একটু খেয়াল করো। তাহলে কোশ্চেন নাম্বার 8, তাহলে 8 নম্বরে কি বলছে একটু দেখো, বলা হচ্ছে পি ও কিউ এর লব্ধির সর্বনিম্ন মান কোনটি ঢাকা বোর্ড 2021-এ আসছে। ভাইয়া লব্ধির সর্বনিম্ন মান কি আমরা জানি বলো তো ভাইয়া?
আর মিনিমামের সূত্রটা কি ছিল? আর মিনিমাম সমান সমান হচ্ছে পি মাইনাস কিউ, লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে এদের বিয়োগফলের সমান। এখন অপশনে দেখো তোমার এই পি মাইনাস কিউটাকে তারা এইভাবে লিখছে, মডুলাস অফ পি ভেক্টর মাইনাস হচ্ছে মডুলাস অফ কিউ ভেক্টর। অপশন ঘতে আছে, ডি নাম্বার অপশনে আছে। এরপর আসো 9 নাম্বার কোশ্চেনটাতে আসি। কোশ্চেন নাম্বার 9 তোমাকে জিজ্ঞেস করছে ভাইয়া, স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে ওপারে যেতে স্রোতের সাথে কিভাবে নৌকা চালাতে হবে। তাহলে তুমি খেয়াল করো তো ভাইয়া, আমরা যে নদী নৌকার ম্যাথ পড়াইছি টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 3 যে আমরা পড়াইছিলাম সর্বনিম্ন বা ন্যূনতম সময়ে নদী পার। তাহলে বলো তো নদী পারের যে সূত্রটা আমরা জানি, একটু লিখে রাখো ভাইয়া, ডি ডিভাইডেড বাই হচ্ছে ইউ সাইন আলফা। তাহলে সুতরাং টি সমানুপাতিক হচ্ছে 1/sin আলফা। তাহলে সাইন আলফার সাথে টি এর সম্পর্কটা হচ্ছে কি ভাইয়া, ব্যস্তানুপাতিক। তাহলে সাইন আলফার মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে টাইমটা হবে মিনিমাম। তাহলে সাইন আলফা এটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে টি হবে কি ভাইয়া, মিনিমাম। সাইন আলফা ম্যাক্সিমাম হলে টিটা হবে কি, মিনিমাম। তাহলে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত আমরা জানি সাইন আলফা ইকুয়াল হচ্ছে 1 বা আলফা ইকুয়াল হচ্ছে সাইন ইনভার্স 1। তাহলে সুতরাং আলফা ইকুয়াল 90 ডিগ্রি। এবং তোমাদেরকে যখন ভাই ক্লাসে পড়াইছি তখনও কিন্তু এটা মুখস্থ রাখতে বলছি যে ন্যূনতম সময়ে বা সর্বনিম্ন সময়ে নদী পার হইতে হইলে তোমাকে 90 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। এটা কিন্তু মুখস্থ রাখতে বলছিলাম। আবারও ভাই একটু মানটা বের করে দিলাম, তোমরা উঠায় নিতে পারো। বাট এটা চেষ্টা করবা মুখস্থ রাখতে যে ন্যূনতম সময় নদী পার হইতে হইলে বা সর্বনিম্ন সময় নদী পার হইতে হইলে আমাদেরকে 90 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। তারপর 10 নম্বর এমসিকিউটা যদি যায়, সিলেট বোর্ড 2021 10 এবং 11 দেখো দুইটা প্রশ্নই সেম, 10 এবং 11 সেম মান, দুইবার টাইপ হয়েছে, একটু খেয়াল করো 10 11। তা আমাদেরকে বলা হচ্ছে দুটি সমান ভেক্টর, দুটি ভেক্টরের মান আছে সমান, লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের লব্ধির মান √3 গুণ। তাহলে একটু খেয়াল করো তো, আমরা ধরে নিলাম সমান বল দুটি পি পি, আমরা ধরে নিলাম যে দুটা সমান বল আছে এরা হচ্ছে পিপি। এন্ড কোশ্চেনে কি বলছে, এদের লব্ধি একটি ভেক্টরের মানের সমান। তাহলে লব্ধি আর প্রশ্ন মতে আর ইকুয়াল হচ্ছে যে কোনো একজনের মানের √3 গুণ, তাহলে √3 পি। এখন তোমাকে বলছে তাইলে এদের মধ্যকার অ্যাঙ্গেল কত। তাহলে ভাই আমরা দুটা সমান বলের লব্ধির সূত্র জানি, আমরা জানি দুটি সমান বলের লব্ধির সূত্র ছিল আর ইকুয়াল 2p cos আলফা ডিভাইডেড বাই 2। তাহলে আর এর জায়গায় ভ্যালু বসো ভাইয়া, √3p সমান হচ্ছে 2p cos আলফা ডিভাইড বাই 2। তাহলে এই পি কাটা, দুইটাকে এইদিকে নামায় দাও, তাহলে এটা আসবে √3/2 সমান সমান হচ্ছে cos আলফা ডিভাইড বাই 2। তাহলে এইখান থেকে আমরা আলফা/2 ইকুয়াল আসবে cos ইনভার্স √3/2 বা আলফা/2 ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি, সরি 30 ডিগ্রি। তাহলে সুতরাং আলফা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তোমাকে বল দুইটার মধ্যকার কোণ বের করতে বলছে। তাহলে অ্যাঙ্গেলটা আসলো কত ডিগ্রি ভাইয়া, 60 ডিগ্রি। অপশন গতে আছে। তো এবার আসো আমরা 12 নাম্বার যে কোশ্চেনটা আছে এই 12 নাম্বার কোশ্চেনটা দেখি। 12 নাম্বার কোশ্চেনটা যদি একটু খেয়াল করি, এটার জন্য ভাইয়া তোমাদের খাতায় সূত্রটা আছে, ভাইয়া সূত্রটা একটু মনে করায় দিচ্ছি। সবাই একটু কোশ্চেন নাম্বার 12 সূত্রটা আরেকবার মনে করায় দিচ্ছি, সবাই এদিকে একটু খেয়াল করি। আমরা মনে করলাম ভাইয়া এখানে একটা বল আছে এফ, আর এটা হচ্ছে আলফা। তাহলে এফ এর আমরা যদি দুইটা উপাংশ বের করি, এই দিক বরাবর একটা উপাংশ পাবো হচ্ছে আমরা এফ কজ আলফা, যেটাকে মনে করো ভাইয়া প্রকাশ করলাম এফ এক্স দ্বারা। আর এই দিকে একটা উপাংশ পাবো সেটা হচ্ছে এফ সাইন আলফা, যেটাকে মনে করো ভাইয়া এফ ওয়াই দ্বারা প্রকাশ করলাম। আর তোমরা জানো উপাংশ ভাগ করার ক্ষেত্রে যার সাথে অ্যাঙ্গেলটা থাকে তার সাথে চলে আসে কজ, আরেকটা চলে আসে কি সাইন। এখন ভাই আমরা এই দুইটাকে একটু স্কোয়ার করি, এফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এফ ওয়াই স্কোয়ার সমান সমান। তাহলে আমরা এই দুইটাকে যদি স্কোয়ার করে এফ এক্স এর ভ্যালুটা বসো, এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এই জায়গাও মানটা বসো। তোমাদের খাতা এগুলো সবই প্রমাণ আছে, তারপরেও ভাই এখানে এমসিকিউর সাথে মনে করাই দিচ্ছি যাতে সহজে আবার এমসিকিউগুলো সলভ করতে পারো। তাহলে এখানে আসবে হচ্ছে এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, আর এখান থেকে এফ স্কোয়ার কমন নিলে আসবে হচ্ছে কজ স্কোয়ার আলফা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার আলফা।
তাহলে এইখান থেকে আমরা পাবো হচ্ছে এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এফ স্কোয়ার। তাহলে সুতরাং এফ সমান সমান হচ্ছে রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। তো ভাইয়া তোমাদেরকে ক্লাসেও বলছি, আবারও বলতেছি, এই সূত্রটা মুখস্থ রাখবা। মুখস্থ রাখলে তুমি সহজে একটা উপাংশ দেওয়া থাকলে আরেকটা উপাংশ বের করে নিয়ে আসতে পারবা। তাহলে এখানে এফ ওয়াই কি, মনে করো উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ, আর এফ এক্সটা কি, অনুভূমিক উপাংশ। উপাংশ। আর এএফটা কি, এএফটা হচ্ছে মূল, মূল বল বা ভেক্টর, মূল বল বা ভেক্টর যেটাকে তুমি উপাংশে বিভাজিত করবা। এবার কোশ্চেন নাম্বার 12 একটু খেয়াল করি। বলা হচ্ছে 10 একক মানের একটা ভেক্টরের দুটি লম্ব অংশে বিভক্ত করা হলো। তাহলে আমরা যদি ছবিটা একটু আঁকো একবার। তাহলে আমাদের কাছে 10 একক মানের একটা বল আছে। তাহলে এফ ইকুয়াল আমরা মনে করলাম 10। তো এটাকে দুইটা লম্ব উপাংশে ভাগ করছে, একটাকে ধরলাম ভাইয়া এফ এক্স আর একটাকে ধরলাম হচ্ছে এফ ওয়াই। তো তোমাকে বলছে একটির মান 8 হলে অপরটির মান কত। তাহলে এটার মান মনে করলাম 8। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে এটার মান কত। তাহলে এই যে এই সূত্রে মান বসাই দাও। আমরা জানি এফ ইকুয়াল হচ্ছে রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এফ ওয়াই স্কোয়ার। তাহলে এফ এর জায়গায় মান বসাই দাও 10 সমান সমান হচ্ছে রুট ওভার এফ এক্স 8 স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে ভাইয়া তুমি পাবা হচ্ছে এফ ওয়াই ইকুয়াল হচ্ছে 6। তো এটা অপশন গতে আছে। 13 নাম্বার কোশ্চেনটা দেখো, হলি ক্রসের যে কোশ্চেনটা আসছে 13 নাম্বার। এটা ভাই একটু তোমাদেরকে বুঝাই দিই, সুন্দর করে তোমরা একটু খাতায় লিখে নাও। কোশ্চেন নাম্বার 13, এটা একটু থিওরিটা হালকা করে বুঝাই দিই। 13 নাম্বার যে কোশ্চেনটা আছে, কোশ্চেন নাম্বার 13, একটা হচ্ছে সোজাসুজি নদী পার, সোজাসুজি নদী পার, সোজাসুজি নদী পার, ঠিক আছে, সোজাসুজি নদী পার। তাহলে আমরা ভাইয়া সোজাসুজি নদী পারের ক্ষেত্রে যে এমসিকিউ গুলা কিভাবে সলভ করে একটু খেয়াল করো। সোজাসুজি নদী পারের ক্ষেত্রে আমরা জানি তোমাকে এই দিকে যাত্রা করতে হবে, স্রোত আছে এই দিকে, আর নদীটার প্রস্থ আমরা ধরে নিলাম ভাই হচ্ছে ডি, নদীটার প্রস্থ আমরা ধরে নিলাম হচ্ছে ডি। তাহলে সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে তোমার লব্ধিটা আসবে এইদিকে, তাই না ভাই? লব্ধিটা আসবে এই দিক বরাবর, এই দিকে আসবে তোমার লব্ধিটা। তো ভাইয়া এখানে যে ভিটা আছে, এই ভিটাকে এখান থেকে সরায় তুমি চাইলে এখানে দেখাইতে পারো ভেক্টরের স্থানান্তর। তাহলে ভিটাকে এখান থেকে সরায় ভাই এখানে দেখালাম। তাহলে এখানে যে ত্রিভুজটা আছে ভাইয়া, এই ত্রিভুজটাতে আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, ইউ স্কোয়ার ইকুয়াল ভি স্কোয়ার প্লাস হচ্ছে ডাব্লিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা চাইলে ডাব্লিউ সমান সমান পেয়ে যাব হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে দেখো তো ভাইয়া, এই যে বেগটা আমরা পাইলাম, এই বেগটা হচ্ছে সোজাসুজি নদী পারের ক্ষেত্রে লব্ধি বেগ। তুমি সহজে এই সূত্র দিয়েও বের করতে পারবা, সোজাসুজি নদী পারের ক্ষেত্রে লব্ধি বেগটা এটা। আর এই লব্ধি বেগটা দেখো প্রস্থ বরাবর আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি প্রস্থ বরাবর বেগ, প্রস্থ বরাবর বেগ। এখন ভাইয়া আমরা যদি এই ক্ষেত্রে টাইমটা বের করি, বা টাইম বের করার তো মাদার ইকুয়েশন বা একটা ইকুয়েশন আমরা পড়ছি, ডি ডিভাইড বাই ইউ সাইন আলফা। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 সব ক্ষেত্রে তুমি এটা দিয়ে টাইম বের করতে পারবা। এখন এমসিকিউতে তুমি এই সোজাসুজি নদী পারের ক্ষেত্রে তুমি যদি এটা দিয়ে অ্যান্সারটা বের করতে যাও ভাই, তোমাকে তো কষ্ট করে আগে আলফা বের করা লাগবে। তুমি যাতে আলফা না বের করে সহজে টাইমটা বের করতে পারো, দেখো ভাই অন্য প্রসেসে এটা একটু শিখাচ্ছি। তাহলে ভাই আমরা এই ক্ষেত্রে নদী পারের সূত্রটা আমরা জানি হচ্ছে প্রস্থ ডিভাইডেড বাই হচ্ছে প্রস্থ বরাবর বেগ, প্রস্থ বরাবর বেগ। তাহলে দেখো তো ভাইয়া নদীটার প্রস্থ হচ্ছে ডি, আর প্রস্থ বরাবর বেগটা কত, এই যে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে ভি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সোজাসুজি নদী পারের ক্ষেত্রে টাইমটা বের করার ফর্মুলা, তুমি সহজে বের করে নিয়ে আসতে পারবা, তাহলে তোমার টাইম কম লাগবে। আর ভাই আমরা যদি সর্বনিম্ন সময়ে বের করতে চাই, সর্বনিম্ন সময় নদী পার, সর্বনিম্ন সময়ে নদী পার, তাহলে সর্বনিম্ন সময় যদি নদীটা পার হইতে চাও ভাইয়া, তাহলে এই দিকে যদি ভি থাকে তোমাকে যাত্রা করতে হবে। আমরা একটু আগে একটা এমসিকিউতে দেখছিলাম তোমাকে যাত্রা করতে হয় আলফা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রিতে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা টিটা বের করি, এটা আসবে হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ সাইন 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে টাইমের ফর্মুলাটা আসবে হচ্ছে ডি বাই ইউ।
তাহলে এই হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা, মাথায় রাখো। তাহলে এটা হচ্ছে, তাহলে তুমি সহজে এমসিকিউ সলভ করতে পারবা। এটা হচ্ছে তুমি চাইলে এই সূত্রটা দিয়ে সিকিউ তো বের করতে পারো, কোনো প্রবলেম নাই, কিন্তু ভাইয়া বলছি সিকিউ সবগুলো একটা সূত্র দিয়েই করো, তাহলে তোমার হেল্প হবে বা মনে রাখার সুবিধা হবে। সিকিউ করার সময় নদী পার হইতে সবগুলো একটা সূত্র দিয়ে অঙ্ক করে ফেলো। আসো আমরা এবার একটু দেখে হলিক্রসে কি বলছে। বলা হচ্ছে দুইজন সাঁতারু, ঠিক আছে, একজন হচ্ছে সোজাসুজি নদী পার হবে, আরেকজন হচ্ছে ন্যূনতম সময় নদী পার হবে। তাহলে সোজাসুজি যে পার হবে, আসো ভাই আমরা এবার হলিক্রসের কোশ্চেনটা দেখি। সোজাসুজি, সোজাসুজি, তাহলে সোজাসুজি নদী পারের ক্ষেত্রে আমরা যদি T1টা বের করি, T1 সমান সমান হচ্ছে D ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে দেখো তো ভাইয়া, নদীর প্রস্থ তোমাকে বলে দিছে ডি এর মান 0.5 মাইল, আর ইউ কি সাঁতারুর বেগ, সাঁতারুর বেগ বলে দিছে দেখো আমাদেরকে প্রতি ঘন্টায় এত বেগে চড়া নদী প্রবাহিত হচ্ছে। আচ্ছা, নদীতে স্রোতের বেগ, দেখো তো ভাইয়া নদীতে স্রোতের বেগ হচ্ছে 3, তাহলে স্রোতের বেগটা আমাদেরকে হচ্ছে ভি দ্বারা প্রকাশ করছি, তাহলে এটা হচ্ছে 3 স্কোয়ার। ঠিক আছে, স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় 3 কিলোমিটার আর সাঁতারুর হচ্ছে 5, তাহলে এটা দিলাম 5 স্কোয়ার। তাহলে সোজাসুজি নদী পারের ক্ষেত্রে আমরা টাইমটা কত আসতেছে দেখো, তাহলে এটা আসছে ভাইয়া 1/8 আওয়ার, এটা আসছে 1/8 আওয়ার। এবার সর্বনিম্ন সময়ে যদি আমরা বের করি বা ন্যূনতম সময়ে, ন্যূনতম সময়ে, তাহলে ন্যূনতম সময়টাকে আমরা T2 দ্বারা প্রকাশ করলাম, তাহলে এটা সূত্র হচ্ছে ডি বাই ইউ, ডি বাই ইউ। তাহলে ডি হচ্ছে 0.5 আর ইউ হচ্ছে 5, তাহলে এটা আসবে হচ্ছে 0.5/5, এটা আসে হচ্ছে ভাইয়া 1/10 আওয়ার, এটা আসছে 1/10 আওয়ার। হলিক্রসের ম্যাথটাতে তারা কি চাইছে, এই দুইটা সময়ের পার্থক্য চাইছে। তাহলে আমরা যদি এই দুইটা সময়ের পার্থক্যটা বের করি, তাহলে ডেল টি লেখো। তাহলে সুতরাং ডেল টি সমান সমান হচ্ছে T1 মাইনাস হচ্ছে T2। তাহলে T1 এর ভ্যালু বসাও 1/8, T2 এর মান বসাও ভাইয়া 1/10। তাহলে 1/8 থেকে 1/10 যদি আমরা মাইনাস করি, তাহলে এটা আসছে ভাইয়া 0.025 আওয়ার। আমাদের অপশনে এগুলো মিনিটে দেওয়া আছে, তাহলে এটাকে 60 দ্বারা গুণ করে দাও, তাহলে এটা আসছে 1.5 মিনিট। দেখো অপশন কতে আছে, 1.5 মিনিট। তো দেখো একটু বড় অঙ্ক দিয়ে দিছে, কনসেপচুয়াল অঙ্ক, কিন্তু তুমি যদি ফর্মুলাগুলো মাথায় থাকে দেখো তুমি সহজেই কিন্তু ক্যালকুলেটরে বসায় মানগুলো নিয়ে আসতে পারবা। আসো 14 নম্বর কোশ্চেনটা আসি। দেখো কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14, 14 নম্বর যে কোশ্চেনটা আছে এখানে বলছে দুটি ভেক্টরে লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান দিয়ে দিছে। তাহলে ভাই দেখো আমাদেরকে কি কি দিছে, আর ম্যাক্স দিয়ে দিছে, লব্ধির সর্বোচ্চ মান এটা বলে দিছে হচ্ছে 10। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পি প্লাস কিউ ইকুয়াল হচ্ছে 10, লব্ধির সর্বোচ্চ মান দিয়ে দিছে। আচ্ছা, এরপর লব্ধির সর্বনিম্ন মান দিয়ে দিছে আর মিনিমাম, তাহলে আর মিনিমাম দিয়ে দিছে হচ্ছে 2, তাহলে আর মিনিমাম মানে হচ্ছে পি মাইনাস কিউ সমান সমান হচ্ছে 2। তাহলে এটা তোমাকে দিয়ে দিছে, এটা 1 নাম্বার ইকুয়েশন মনে করো, এটা 2 নাম্বার ইকুয়েশন মনে করো। এখন তারা জিজ্ঞেস করছে যে এ ভেক্টর দ্বয় যদি 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধি কত। তাহলে বলো তো ভাইয়া 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে মানে আলফা ইকুয়াল যদি 60 ডিগ্রি হলে, তোমরা এটা লিখো না, একটু খেয়াল করো পরে লেখো। তাহলে আর ইকুয়াল আমরা জানি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 60 ডিগ্রি। তাহলে বলো তো লব্ধিটার মান বের করতে হলে তোমাকে পি আর কিউ এর আগে মানটা জানা লাগবে। তাহলে এই দুটাকে যোগ করে দাও, যোগ করলে পি এর মান পেয়ে যাবা, তাহলে 1 যোগ 2। তাহলে 1 আর 2 কে যদি যোগ করো ভাইয়া কিউ কিউ কাটা যাবে, পি পি হবে 2p সমান সমান 10 আর 2 হবে 12। তাহলে সুতরাং পি ইকুয়াল হচ্ছে 6। তাহলে পি এর মান 6 পাইছি। তাহলে আমরা এই পি এর মানটা যে কোনো একটা সমীকরণে বসায় দাও, মনে করো এটাতে বসায় দিলাম 1 নং হতে, 1 নং আমরা যদি বসায় দিই 6 প্লাস কিউ সমান সমান 10, তাহলে সুতরাং কিউ ইকুয়াল হচ্ছে 4। তাহলে আমরা পি এর মানও পাইলাম, কিউ এর মানও পাইলাম। তাহলে এই দুটা মান এবার এই সূত্রে আমরা বসায় দিই, তাহলে রুট ওভার পি স্কোয়ার মানে 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2.6.4 কস 60 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেট করো, করলে আমাদের রেজাল্ট আমরা পাবো।
তাহলে এটার ভ্যালুটা আসছে ভাইয়া 8.71, দেখো আছে কিনা অপশনে, অপশন খতে আছে দেখো 8.71, 8.718 নিউটন। আচ্ছা, এরপর আসো 15 নাম্বার যে এমসিকিউটা আসছে যশোর বোর্ড 2022, এই এমসিকিউটা আমরা একটু খেয়াল করি। কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15, এটাও তোমাদেরকে ভাইয়া ক্লাসে পড়াইছিলাম যে দুইটা ভেক্টর যোগ করার নিয়মটা কি। ঠিক আছে, দুইটা ভেক্টর যোগ করার নিয়মটা কি, আসো আমরা এটা একটু দেখাই। মনে করো ভাইয়া এখানে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে পি ভেক্টর আর আরেকটা হচ্ছে কিউ ভেক্টর। এই দুইটা ভেক্টরকে তুমি যোগ করতে চাচ্ছ। ভাইয়া দুইটা ভেক্টরের যোগ মানে কি বলতো ভাইয়া? লব্ধি। দুইটা ভেক্টরের যোগ মানে হচ্ছে লব্ধি। অর্থাৎ এরকম না যে আর ভেক্টর ইকুয়াল কত ভাইয়া? পি ভেক্টর যোগ কিউ ভেক্টর। তাহলে আসো আমরা এটা কিভাবে পাইতে পারি। তুমি একটু খেয়াল করো তো ভাই, আমরা এই দুইটা ভেক্টরকে যদি যোগ করি তাহলে যোগফলের লব্ধিটা তো এটা আসে, তাই না? এটা আসবে আর ভেক্টরটা। এখন তুমি খেয়াল করো তো ভাইয়া, আমরা যদি আর ইকুয়াল পি ভেক্টর আনতে চাই, তুমি একটু খেয়াল করো, পি ভেক্টরটা এখানে আছে, তাহলে পি ভেক্টরটাকে সমান্তরালে এখান থেকে এখানে নিয়ে আসো। আমাদের আশা করি প্রমাণ পড়ানোর সময় ভাই এগুলো পড়েছিলাম, মনে আছে। তাহলে এই কিউ ভেক্টরটাকে এখান থেকে এখানে নিয়ে আসলাম, তাহলে কিউ ভেক্টরটাকে এখান থেকে এখানে নিয়ে আসলাম। এখন তুমি একটু খেয়াল করো তো, এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এখানে ভেক্টর যোগ বিধি যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে এইটা হচ্ছে আমাদের সরাসরি রাস্তাটা, আর ভেক্টর ইকুয়াল কত আসবে? পি ভেক্টর যোগ হচ্ছে কিউ ভেক্টর। তাহলে একটু খেয়াল করো তো, তোমার বোঝার সুবিধার্থে ভাইয়া এই ছবিটাকে এখানে সরায় ফেললাম। এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের আর ভেক্টর। এখন আমাদের বইয়ে যে প্রশ্নটা তোমাদের শীটে দিছে সেটার সাথে ভাইয়া মিলায় লিখি এ আর বি। তাহলে পি ভেক্টরটাকে ভাইয়া বললাম হচ্ছে এ ভেক্টর, আর কিউ ভেক্টরটাকে ভাইয়া বললাম হচ্ছে বি ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর যোগ করার ক্ষেত্রে কি করছো একটু খেয়াল করো তো ভাইয়া, এই কিউ যেটা আছে কিউ ভেক্টর, আর এটা হচ্ছে পি ভেক্টর। তুমি দেখো তো আমরা কি করছি, প্রথমে কিউ ভেক্টরটা এখানে ছিল, কিউ ভেক্টরটাকে আমরা সমান্তরালে এখান থেকে এখানে সরায় নিয়ে আসছি। তাহলে কিউ ভেক্টরটাকে আমরা মানে হচ্ছে বি ভেক্টরটাকে আমরা সমান্তরালে এক জায়গা থেকে আরেক জায়গায় সরায় নিয়ে আসছি। তাহলে তুমি খেয়াল করো এরপরে কি হয়েছে, এ ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে বি ভেক্টরের পাদবিন্দুকে তুমি যুক্ত করছো। এ ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে বি ভেক্টরের পাদবিন্দুকে যুক্ত করছো, যুক্ত করে কি করছো, এ এর পাদবিন্দু হতে বি এর শীর্ষবিন্দু, এটা হচ্ছে এ ভেক্টরের পাদবিন্দু, আর এটা হচ্ছে বি ভেক্টরের শীর্ষবিন্দু, এদেরকে যখন যোগ করছো তখনই তুমি লব্ধিটা পাইছো। তাহলে দেখো 1 নাম্বার অপশনটা দেখো, নতুন অবস্থানে তাদেরকে সমান্তরালে স্থানান্তর করা হয়। তাহলে তুমি খেয়াল করো তো ভাইয়া, এই যে আমরা যোগ করার জন্য কি করছিলাম, এই নতুন অবস্থানে এদেরকে সরায় নিয়ে আসছি, নতুন অবস্থানে তাদেরকে সরায় নিয়ে আসছি। অর্থাৎ 1 নাম্বার অপশনটা কারেক্ট। 2 নম্বরে বলা হচ্ছে বি এর আদি বিন্দু থেকে, এই যে বি এর আদি বিন্দু আর এ এর শীর্ষবিন্দু একসাথে যুক্ত করছি আমরা। দেখো বি এর আদি বিন্দু আর এ এর শীর্ষবিন্দু একসাথে যুক্ত করছি। দেখো বি এর আদি বিন্দুকে এ এর শীর্ষবিন্দুতে স্থানান্তর করে স্থাপন করছি। এ এর আদি বিন্দু থেকে, এই যে এ এর আদি বিন্দু থেকে বি এর শীর্ষবিন্দুর দিকে একটা সরল রেখা টানছি, সেটাই হচ্ছে আমাদের লব্ধি বা হচ্ছে যোগফল। তাহলে এখানে কারেক্ট কে? অপশন 1 এবং 2। 16 নম্বর এমসিকিউটা দেখো, কুমিল্লা বোর্ড 2023, 16 নম্বর এমসিকিউটা দেখি আমরা। কোশ্চেন নাম্বার 16, এখানে বলা হচ্ছে দেখো পি ও কিউ দুটি ভেক্টর হলে, 1 নম্বরে বলা হচ্ছে পি গ্রেটার দেন কিউ হলে লব্ধি পি এর নিকটবর্তী হবে। এটা আমরা ক্লাসে পড়ছি ভাই, তারপর আরেকবার তোমরা এখানে একটু লিখে রাখো, লব্ধি সর্বদা বড় ভেক্টরটির কাছাকাছি থাকে, কাছাকাছি থাকে। লব্ধি সর্বদা হচ্ছে বড় ভেক্টরটার কাছাকাছি থাকে, তার মানে অপশন 1 কারেক্ট। 2 নম্বরে বলা হচ্ছে পি ইকুয়াল কিউ হলে লব্ধি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এটাও আমরা জানি, দুটা বল সমান হলে লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, আমরা এটা ক্লাসে প্রমাণ করছি। অপশন 3-এ বলছে ভাইয়া পি গ্রেটার দেন কিউ হলে লব্ধি কিউ এর সন্নিকটবর্তী হবে। এটা ভুল, কারণ পি যেহেতু বড়, লব্ধি অলওয়েজ কার সাথে থাকবে? পি এর সাথে থাকবে। তাহলে অপশন 1 আর 2 কারেক্ট, তাহলে এটা দাগায় রাখো তোমরা। এরপর আসো আমরা পরের পেজে যাই। 17 নম্বর যে এমসিকিউটা আছে, সুন্দর একটা এমসিকিউ দেখো, 2018 সালে আসছে। কোশ্চেন নাম্বার 17, এখানে একটা বস্তু দেখাইছে ভাইয়া, এখানে একটা বস্তু দেখাইছে,
এই বস্তুটার ওজন 6 নিউটন, খাড়া নিচের দিকে কাজ করতেছে। ওই যে আমরা লন রোলার ঠেলা এবং টানা যে থিওরিটা পড়েছি, ওই থিওরির কোশ্চেন এটা। মানে এই বস্তুটাকে কি করা হয়েছে ভাইয়া, এই বস্তুটাকে কি করা হয়েছে, এই দিকে 6 নিউটন বলে টান দিছে কেউ একজন। কত কোণে? 60 ডিগ্রি কোণে। ভাইয়া আমরা যখন 6 নিউটনে এটাকে টান দেওয়া হয়েছে, আমরা যখন লন রোলারের থিওরি পড়াইছিলাম, আশা করি তোমাদের মনে আছে, আমরা জানি হচ্ছে ভাইয়া কোন একটা বস্তুকে ঠেলার চেয়ে কি সহজ? টানা সহজ। কেন টানা সহজ ভাইয়া? তার ওজন কিছুটা কমে যায়। কারণ এই প্রশ্নে জিজ্ঞেস করছে আমাদের ওজন কতটুকু কমছে। তাহলে ভাইয়া 6 নিউটনকে তুমি যদি দুইটা উপাংশে ভাগ করো ভাইয়া, এই দিকে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 6 নিউটনের ভাইয়া, আমরা এই দিক বরাবর একটা উপাংশ পাবো, সেটা হচ্ছে কত ভাইয়া? 6 cos 60 ডিগ্রি। আর 6 নিউটনের এই দিক বরাবর একটা উপাংশ পাবো, সেটা হচ্ছে কত? 6 sin 60 ডিগ্রি। তাহলে আমরা ভাইয়া ক্লাসে বলছিলাম যেটাকে উপাংশে বিভাজিত করবা সেটাকে বাদ দিয়ে দাও। তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে তুমি একটু ওয়াই অক্ষের দিকে একটু খেয়াল করো তো ভাইয়া, জাস্ট ওয়াই অক্ষের দিকে একটু খেয়াল করো। ওয়াই অক্ষের উপরের দিকে কাজ করতেছে 6 cos 30 ডিগ্রি, যেটার মান হচ্ছে ভাইয়া cos 60 হাফ। তাহলে এটার মান হচ্ছে 3 নিউটন। তাহলে উপরের দিকে 3 নিউটন বল কাজ করতেছে, নিচের দিকে 6 নিউটন বল কাজ করতেছে, অর্থাৎ দুইটা বল পরস্পর বিপরীত দিকে আছে। তাহলে দুইটা বল পরস্পর বিপরীত দিকে থাকলে লব্ধি হয় এদের বিয়োগফলের সমান। তাহলে আমরা এখানে ওজন হ্রাস পাবে কতটুকু দেখো তো ভাইয়া, নিচে আছে 6 নিউটন, উপরে কাজ করতেছে 3 নিউটন। তাহলে ওজন হ্রাস পাবে পাবে সমান সমান 6 - 3 সমান সমান হচ্ছে 3 নিউটন। এখানে বিয়োগ হয়েছে কেন? যে এই যে বোঝার সুবিধার্থে ভাইয়া মনে করো এটা পি, এটা মনে করো কিউ। তাহলে পি আর কিউ বিপরীত দিকে হলে লব্ধি হয় কি এদের বিয়োগ ফলের সমান। তাহলে 6 থেকে 3 বিয়োগ করে দিছি, তাহলে 3 নিউটন ওজন এখানে হ্রাস পাবে। 18 নম্বর এমসিকিউটা যদি এবার আসো, তোমাকে বলছে এ একটা ভেক্টর আছে, কোশ্চেন নাম্বার 18। একটা ভেক্টর আছে এ, যেটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে একটা ছবি আঁকো ভাইয়া। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই ভেক্টরটা আছে, একটা ভেক্টর আছে এ ভেক্টর, যেটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। বলা হচ্ছে ওয়াই অক্ষের উপাংশের মান হচ্ছে 3। তাহলে এই ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা কাজ করতেছে, এই উপাংশটাকে আমরা যদি বের করো, এই দিক বরাবর উপাংশটা, আমরা উপাংশগুলো দেখাই দাও। যেহেতু এইদিকে অ্যাঙ্গেল দেখেছে, এইদিকে উপাংশ আসবে হচ্ছে এ cos 30 ডিগ্রি, আর এই দিক বরাবর উপাংশ আসবে হচ্ছে এ sin 30 ডিগ্রি। এখন ভাইয়া ওয়াই অক্ষে যে উপাংশটা আছে ভাইয়া, এই উপাংশটার মান তোমাকে আবার বলে দিছে তারা, ওয়াই অক্ষের উপাংশের মান হচ্ছে 3। তাহলে আমরা লেখা হচ্ছে ওয়াই অক্ষের উপাংশ উপাংশ এ sin 30 ডিগ্রি সমান সমান হচ্ছে 3। তাহলে এ sin 30 হাফ সমান সমান 3। তাহলে এ ইকুয়াল হচ্ছে আমরা পাইলাম 6। এখন আমাদের কাছে তারা চাইছে কি? আমাদের কাছে তারা চাইছে এক্স অক্ষের উপাংশ। তাহলে লেখা হচ্ছে এক্স অক্ষের উপাংশ উপাংশ সমান সমান হচ্ছে এ cos 30 ডিগ্রি। তাহলে এ এর মান তুমি বের করছো 6। তাহলে 6 cos 30 ডিগ্রি, cos 30 হচ্ছে √3/2। তাহলে √3/2, তাহলে অ্যান্সার আসবে 3√3। এটা আছে তোমার অপশন গ তে। আচ্ছা, এরপরে দেখো একটা তোমার উদ্দীপক দিছে, যেটা হচ্ছে 19 এবং 20 নাম্বার এমসিকিউর জন্য। আমরা এই এমসিকিউটা একটু খেয়াল করি। 19 এবং 20 নাম্বার এমসিকিউর জন্য বলা হচ্ছে প্রতি ঘন্টায় 1.8 কিলোমিটার বেগে 0.4 কিলোমিটার প্রশস্তের একটা নদী প্রবাহিত হচ্ছে। তোমাদের ছবি আঁকার দরকার নেই ভাই, বোঝার জন্য ছবিটা আঁকতেছি। তাহলে একটা নদী 1.8 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে, আর এই নদীটার প্রস্থ বলে দিছে 0.24 কিলোমিটার। নদীটার প্রস্থ এটা বলে দিছে। আচ্ছা, এবং প্রতি ঘন্টায় 3.6 কিলোমিটার বেগে সাঁতারে সক্ষম একজন সাঁতারু নদীটি সোজাসুজি পার হতে চায়। তাহলে ভাই আমরা জানি সোজাসুজি যদি তুমি পার হইতে চাও, তোমাকে যাত্রা করতে হবে এই দিকে, ইউ সমান সমান বলে দিছে 3.6 কিলোমিটার পার আওয়ার। এখন তারা জিজ্ঞেস করছে তাহলে তুমি কোন দিকে, ক নাম্বার কোশ্চেনে দেখো 19 নাম্বার কোশ্চেনটায় যদি আসি আমরা, তোমাকে বলছে সে কোন দিকে সাঁতার দিলে সোজাসুজি অপর পারে পৌঁছাইতে পারবে। তো তোমরা দেখবা তোমাদের খাতায় ভাই একটা শর্টকাট লিখে দিচ্ছি এমসিকিউর জন্য। আলফা ইকুয়াল হচ্ছে cos ইনভার্স মাইনাস, উপরে আসবে হচ্ছে ভাইয়া
স্রোতের বেগ আর নিচে আসবে সাঁতারুর বেগ। ঠিক আছে, সোজাসুজি নদী পারের ক্ষেত্রে এই শর্টকাটটা মুখস্থ রাখবা, যে কোনো সময়ে অ্যান্সার করতে পারবা যে কোনো টাইপের ম্যাথ সোজাসুজি নদী পারের ক্ষেত্রে। আর এটা ভাইয়া কিন্তু আরেকটা সহজ নিয়মে করছিলাম, যে বেগের থেকে যদি স্রোতের বেগের চেয়ে যদি ব্যক্তির বেগ বা সাঁতারুর বেগ দ্বিগুণ হয়, অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি হবে। এখানে দেখো একটা 1.8 একটা 3.6, তার মানে এই অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি। কিন্তু ভাইয়া সবসময় যে দ্বিগুণ দিবে তা কিন্তু না। তাই তোমার সেফ জোন হচ্ছে এই সূত্রটা মুখস্থ রাখা এমসিকিউর জন্য। তাহলে যে কোনো বেগ দিলেই তুমি এখানে বসাইলে অ্যাঙ্গেলটা পেয়ে যাবা। তাহলে আমরা এখানে যদি মান বসাও, cos ইনভার্স মাইনাস স্রোতের বেগ হচ্ছে 1.8 আর সাঁতারুর বেগ 3.6, তাহলে এটা আসবে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি কোণে তোমাকে হচ্ছে যাত্রা করতে হবে। এবার আমরা 20 নাম্বার এমসিকিউটা যদি একটু খেয়াল করো, কোশ্চেন নাম্বার 20 নাম্বার এমসিকিউটাতে বলছে সোজাসুজি পার হতে তার কত সময় লাগবে। তাহলে আমরা জানি ভাইয়া টি ইকুয়াল হচ্ছে ডি ডিভাইডেড বাই হচ্ছে ইউ সাইন আলফা। তাহলে আমাদের আলফার মান বের করছো, বসাও, ইউ এর মান বসাও, ডি হচ্ছে 0.24 আর ইউ এর মান দেওয়া আছে হচ্ছে 3.6, সাইন আলফা, আলফা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করো, দেখো ভ্যালুটা কত আসে। আমরা যদি এই ভ্যালুটাকে ক্যালকুলেট করি তাহলে এটা আসবে হচ্ছে 0.24 ভাগ 3.6 সাইন 120, তাহলে এটা আসছে ভাই আমাদের 0.076। হ্যাঁ এটাই লিখছে, 0.8 লিখছে অপশনে, দেখো আমাদের এইটা আসছে আর কি অ্যান্সার। এটার অ্যান্সারটা আসছে আমাদের 0.0769 আওয়ার। এটাকে আমাদের অপশনে লেখা 0.08 আওয়ার। এখন ভাইয়া তুমি এটা চাইলে আজকের ক্লাসে কিন্তু আমরা এমসিকিউর জন্য একটা টেকনিক শিখাইছিলাম সোজাসুজি নদী পারে, তুমি চাইলে এটা এভাবেও করতে পারো। দেখো টি ইকুয়াল হচ্ছে ডি ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে ভি স্কোয়ার, যেটা দিয়ে করতে গেলে তোমার এই অ্যাঙ্গেলটা জানা লাগে না। তাহলে 0.24 ডিভাইড বাই রুট ওভার ইউ স্কোয়ার, ইউ এর মান বসো 3.6 স্কোয়ার মাইনাস হচ্ছে 1.8 স্কোয়ার। এই ভ্যালুটাও যদি তুমি বের করো, 3.6 স্কোয়ার মাইনাস 1.8 স্কোয়ার রুট অ্যান্সার 0.25 ভাগ হচ্ছে অ্যান্সার। দেখো সেম একই ভ্যালুই দিছে, 0.0769 ইকুইভ্যালেন্ট টু 0.08 আওয়ার। আচ্ছা খেয়াল করো, আমরা এখন তোমরা শিটে দেখতে পাচ্ছ ভাইয়া লিখে রাখছি ফর মোর প্র্যাকটিস ম্যাথ সেকেন্ড পেপার। তো এই ভেক্টর অধ্যায়ের সাথে আমাদের ম্যাথ সেকেন্ড পেপারের একটা অধ্যায়ের মিল আছে, তো ওইখান থেকেও ভাই এখানে কিছু এমসিকিউ দিছি জাস্ট তোমরা প্র্যাকটিস করার জন্য, যাতে ফিজিক্সের যে কোনো টাইপের এমসিকিউ যদি আসে এই অধ্যায় থেকে ঘুরাইতে চায় তোমরা যাতে পারো। তো আসলে আমরা 21 নাম্বার এমসিকিউটা যদি এখন খেয়াল করি, কোশ্চেন নাম্বার 21। তো এখানে বলা হচ্ছে কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বল দুটি তাদের লব্ধি আর বলের উভয় দিকের সাথে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, মানে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই দিক বরাবর আমরা মনে করো দেখালাম হচ্ছে পি, আর এই দিক বরাবর হচ্ছে দেখালাম কিউ, আর এটা হচ্ছে দেখালাম তাদের লব্ধি আর। তো দেখো পি হচ্ছে লব্ধির সাথে 30 ডিগ্রি কোণে আছে, পি হচ্ছে লব্ধির সাথে 30 ডিগ্রি কোণে আছে, আর কিউ হচ্ছে লব্ধির সাথে 60 ডিগ্রি কোণে আছে। তো তোমাকে জিজ্ঞেস করছে তাহলে বলদ্বয়ের অনুপাত কত, আমাদেরকে পি ভাগ কিউ এই মানটা আমরা বের করব, আর এখান থেকে আমরা হচ্ছে পি অনুপাত কিউ এটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। এখন আসো তোমাদের সুবিধার্থে ভাইয়া যদি এই কোশ্চেনটাকে আরেকটু সিম্পলিফাই করে বলি, বলো তো ভাইয়া পি আর কিউ কে জোড়া দিয়ে তুমি লব্ধি আর পাইছো, একটু খেয়াল করবে এর কথাটা, পি আর কিউ কে জোড়া দিয়ে লব্ধি আর পাইছো, তাহলে লব্ধি আর কে যদি ভাঙাও কাকে কাকে পাবা? পি আর কিউ কে পাবা। তাহলে আমরা পি আর কিউ কে আর এর দুইটা কি বলতে পারবো ভাইয়া? উপাংশ। তাহলে তোমরা কষ্ট করে আরেকটা ছবি যদি এখানে আঁকো নিজেদের বুঝার সুবিধার্থে, ভাই এখানে দেখালাম হচ্ছে আর, তাহলে আর কে ভাঙাচ্ছি, তাহলে আর কে যদি ভাঙাই এই দিকে একটা উপাংশ পাবো হচ্ছে পি, আর এই দিকে উপাংশ পাবো হচ্ছে কত? কিউ। তাহলে বলো তো আর এর এই দিক বরাবর উপাংশটা কত হবে? আর cos 30 ডিগ্রি, আর আর এর উপরের দিকের উপাংশটা কত আসবে? আর sin 30 ডিগ্রি। দেখো খুবই সুন্দর একটা কোশ্চেন দিছে তারা, যে তোমাকে বলছে পি আর কিউ এই দুইটা বলের লব্ধি হচ্ছে আর, তাহলে তোমাকে বলছে পি আর কিউ কত,
তাহলে আমরা উল্টা ভাবে চিন্তা করলাম যে আর কে যদি ভাঙাই তাহলে পি আর কিউ পাবো, তার মানে পি আর কিউ হচ্ছে আর এর দুইটা উপাংশ। তাহলে আসো আমরা এই দুইটাকে এখানে মান বসায় দিই। তাহলে পি এর মান হচ্ছে আর কস 30 ডিগ্রি, আর এটা হচ্ছে আর সাইন 30 ডিগ্রি। তাহলে cos 30 হচ্ছে ভাইয়া √3/2, আর sin 30 হচ্ছে ভাই হাফ। তাহলে 2 2 কাটা যাবে, তাহলে থাকে হচ্ছে √3/1। তাহলে আমরা যদি অনুপাতটা বের করো, p অনুপাত q √3 অনুপাত 1। এরপর আসো ভাইয়া 21 নাম্বার যে এমসিকিউটা আছে। আচ্ছা 21-এর আগে ভাইয়া এই এমসিকিউটা সেম একটা এমসিকিউ আছে 37-এ, ভাইয়া ওইটা একটু দেখাই দিই একসাথে। দেখো 37 নাম্বার এমসিকিউটা, তোমরা একটু কষ্ট করে ছবি আঁকো। ভাইয়া ছবি আঁকা লাগবে না, ভাইয়া ছবি আঁকাই আছে। 37 নম্বর এমসিকিউটা যদি দেখো, তারা বলছে এই আর এর জায়গায় তারা বলে দিছে হচ্ছে 5 নিউটন। এবার এই 5 নিউটন বলটা দেখো পি আর কিউ এর সাথে 30 ডিগ্রিতে আছে, আর এই পুরো অ্যাঙ্গেলটা বলে দিছে তারা 90 ডিগ্রি, ঠিক আছে? এই পুরো অ্যাঙ্গেলটা বলে দিছে হচ্ছে 90 ডিগ্রি। তো তারা তোমাকে জিজ্ঞেস করছে তাহলে পি আর কিউ এর মান কত। তাহলে দেখো তো ভাইয়া, পি আর কিউ এর মান তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে এই যে অলরেডি পি আর কিউ এর মান বের করা আছে, তুমি মান বসায় দাও, আর এর জায়গায় বসায় দাও 5। তাহলে cos 30 ডিগ্রি, তাহলে cos 30 মানে √3/2, তাহলে 5 √3/2। তাহলে একটা অ্যান্সার দেখো অপশন গতে আছে 5 √3/2, তাহলে 5 √3 /2। আর আরেকটা হচ্ছে আমরা যদি কিউ এর মান বের করে এখানে মান বসায় দাও, বা কিউ সমান সমান আর এর মান হচ্ছে 5, sin 30 হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে 5/2, যেটা হচ্ছে অপশন গতে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার 22 নাম্বার এমসিকিউটাতে যদি আসি, কোশ্চেন নাম্বার 22 বলা হচ্ছে কোন বিন্দুতে 4 নিউটন আর √3 নিউটন পরস্পর 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত, এদের লব্ধির মান কত। এটা একদম সস্তা কোশ্চেন ভাইয়া, লব্ধির মান জিজ্ঞেস করছে। তাহলে আমরা লব্ধির সূত্র জানি, √p² + q² + 2pq cos আলফা। তাহলে এখানে ভ্যালু বসায় দাও ভাইয়া। p², p মানে হচ্ছে 4², q² √3² প্লাস 2.4.√3, আর আলফার মান বলে দিছে দেখো 30 ডিগ্রি cos 30 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেটর চাপলে তোমরা অ্যান্সার পেয়ে যাবা। অ্যান্সার হচ্ছে √31 নিউটন চলে আসবে, অপশন গতে আছে। তারপর 23 নাম্বার যে কোশ্চেনটা আছে, খেয়াল করো কোশ্চেন নাম্বার 23। তো তারা বলছে দুইটা বল আছে, একটা হচ্ছে 5p আর একটা হচ্ছে 4p, এদের লব্ধি হচ্ছে 21p। এদিকে খেয়াল করো, একটা বল এটা মনে করো f1 সমান সমান হচ্ছে 5p, আর একটা বল f2 সমান সমান বলে দিছে তারা 4p। আর এদের যে লব্ধিটাকে ভাইয়া এফ দ্বারা প্রকাশ করলাম। লব্ধি এফ বলে দিছে √21p। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে এদের মধ্যকার অ্যাঙ্গেল আলফা কত। তাহলে ভাই আমরা লব্ধির যে সূত্রটা জানি ভাইয়া, আমরা লব্ধির যে সূত্রটা জানি, মান বসায় দাও। এফ সমান সমান হচ্ছে √f1² প্লাস f2² প্লাস 2f1f2 cos আলফা। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করে দাও ভাইয়া। f² সমান সমান f1² প্লাস f2² প্লাস 2f1f2 cos আলফা। তাহলে এখানে ভ্যালুগুলা বসায় দাও। f এর মান বসাও √21p তার স্কোয়ার, f1 হচ্ছে 5p তার স্কোয়ার, f2 হচ্ছে 4p তার স্কোয়ার প্লাস 2f1 মানে হচ্ছে 5p, f2 মানে হচ্ছে 4p cos আলফা। তাহলে এখানে আসবে হচ্ছে 21p² সমান হচ্ছে 25p² প্লাস 16p² প্লাস 5 দুগুণে 10, 4 10 40, তাহলে 40p² cos আলফা। তাহলে আমরা যদি এখানে সাইড চেঞ্জ করি ভাইয়া, এই পাশে পাবো 40p² cos আলফা সমান সমান, আমরা সাইড চেঞ্জ করলে আসবে হচ্ছে 21 বিয়োগ 25 বিয়োগ 16, তাহলে এটা আছে -20p²। তাহলে এখান থেকে আমরা cos আলফা সমান সমান আসবে হচ্ছে -20p² ডিভাইড বাই 40p²। তাহলে cos আলফা ইকুয়াল আসবে হচ্ছে -হাফ। তাহলে এখান থেকে আলফা ইকুয়াল আসবে cos ইনভার্স -হাফ। তাহলে সুতরাং আলফা ইকুয়াল হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা পরের কোশ্চেনটা খেয়াল করি, 24 নাম্বার। এটা তোমরা নিজেরাই পারবা। তোমাকে বলছে 3 নিউটন 5 নিউটন বল দুইটা পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হলে লব্ধি কত। তাহলে বলো তো ভাইয়া,
কোশ্চেন নাম্বার 24 আমরা জানি হচ্ছে আর পি ইকুয়াল হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস হচ্ছে কত পি স্কোয়ার, অর্থাৎ দুইটা বল যদি লম্বভাবে থাকে লব্ধি হয় রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তাহলে এখানে মান বসাই দাও 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, তাহলে হচ্ছে কত 5। তারপর হচ্ছে 25 নাম্বার যে কোশ্চেনটা বলছে 6 নিউটন 8 নিউটন দুটি বল দুটির মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান এত হবে। তো মাত্রই ভাইয়া এই অঙ্কটা করছি এই যে 23 নাম্বারে। তো ভাইয়া এটা আর করবো না, তোমরা করে নিবা এটা। ভাইয়া জাস্ট একটু সাজায় দিচ্ছি। মনে করো পি ইকুয়াল হচ্ছে 6 নিউটন, কিউ ইকুয়াল হচ্ছে 8 নিউটন, আর লব্ধি বলে দিছে আর ইকুয়াল হচ্ছে 2√13 নিউটন। আলফা বের করতে বলছে, খালি এই সূত্রে মান বসায় দিবা, বসায় এটা নিজেরাই করে ফেলো। ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে এটা অঙ্কটা এখনই করে নাও। জমায় রাখলে জমে থাকবে, এটার পরে করা হবে না। ঠিক আছে, তোমরা এটা করে নাও। এরপর 26 নাম্বার বলা হচ্ছে, কোশ্চেন নাম্বার 26। এখানে তোমাকে বলা হচ্ছে 5 নিউটন আর 7 নিউটন মানে দুটি বল পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল। ঠিক আছে ভাই, তাহলে 5 নিউটন আর 7 নিউটন, তাহলে এই দিকে আমরা মনে করলাম পি সমান সমান হচ্ছে 7 নিউটন, আর এই দিকে কাজ করতেছে কিউ সমান সমান হচ্ছে তোমাকে বলছে 5 নিউটন। তাহলে বলো তো ভাইয়া এই দুইটা বলের মধ্যে বড় বলটাকে, বড় বলটা হচ্ছে পি। তাহলে তোমরা এই বলটার যদি লব্ধি বের করো, যদিও লব্ধি বের করার দরকার নেই, তারপরে লব্ধিটা যদি বের করি পি মাইনাস কিউ 7 বিয়োগ 5 সমান সমান 2 নিউটন। এখন তোমার কাছে ভাইয়ার প্রশ্ন, লব্ধিটা কোন দিকে কাজ করতেছে, সেটা কি বাম দিকে কাজ করতেছে নাকি ডান দিকে কাজ করতেছে? বলতো আমরা জানি লব্ধি অলওয়েজ কোন বলের দিকে কাজ করে, লব্ধি সবসময় বড় বলটার দিকে কাজ করে। তার মানে এই যে আর পাইছো 2 নিউটন, এই লব্ধিটা কাজ করতেছে এই দিকে, আর ইকুয়াল হচ্ছে 2 নিউটন। তাহলে তারা কোশ্চেনে এটাই জিজ্ঞেস করছে লব্ধিটা কোন বলটার দিকে কাজ করতেছে। তাহলে অপশন খতে দেখো, খতে লেখা আছে 7 নিউটন বলের ক্রিয়া রেখার সমান্তরালে কাজ করে। লব্ধিটা হচ্ছে 7 নিউটন যেদিকে কাজ করতেছে সেই দিক বরাবর কাজ করবে, কারণ 7 নিউটন হচ্ছে বড়। আচ্ছা, আমরা 27 নম্বর কোশ্চেনটা আসি। বলা হচ্ছে পরস্পর বিপরীত মুখে ক্রিয়াশীল। কোশ্চেন নাম্বার 27, এটা ছোট্ট কোশ্চেন, খেয়াল করো। 27 বলছে পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, তাহলে এই দিক বরাবর কাজ করতেছে 10 নিউটন আর এই দিক বরাবর কাজ করতেছে 5 নিউটন। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে এদের লব্ধি কোনটা। তাহলে আমরা জানি দুটা বল বিপরীত দিকে ক্রিয়াশীল হলে লব্ধি হয় এদের বিয়োগ ফলের সমান, তাহলে 10 বিয়োগ 5 মানে হচ্ছে 5 নিউটন, লব্ধিটা হচ্ছে 5 নিউটন। 28 নম্বর কোশ্চেনটা দেখো, দুটি বলের লব্ধি বৃহত্তর হলে এদের মধ্যবর্তী কোণ কত। দেখো আমরা একদম থিওরি থেকে এই প্রশ্নটা দিছে যে দুইটা বলের লব্ধি সর্বোচ্চ কখন হয়। আমরা যখন আর ম্যাক্স বের করছিলাম ভাইয়া, তখন এটা লিখে দিছিলাম যে আর ম্যাক্স এটা হয় কত ভাইয়া, পি প্লাস কিউ। কখন এটা হয়, যখন আলফা ইকুয়াল হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ বল দুইটা যখন একই দিকে কাজ করে তখন হচ্ছে আমাদের লব্ধির মান হয় সর্বোচ্চ। আর আর মিনিমাম হচ্ছে কত ভাইয়া, আর মিনিমাম হচ্ছে পি মাইনাস কিউ। কখন, যখন আলফা ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি, মানে বল দুইটা হচ্ছে পরস্পর বিপরীত দিকে কাজ করে। অর্থাৎ 0 ডিগ্রি কখন হবে, দুইটা বল যদি একই দিকে কাজ করে। আর 180 ডিগ্রি কখন হবে, পি এই দিকে আর কিউ যদি বিপরীত দিকে কাজ করে। তাহলে দেখো তুমি থিওরিতে যা পড়ছো তাই কিন্তু পরীক্ষায় আসে। তাহলে ম্যাক্সিমাম লব্ধি কখন হবে, যখন বল দুইটা একই দিকে কাজ করবে বা আলফা ইকুয়াল 0 ডিগ্রি হবে। আর মিনিমাম কখন হবে, বল দুইটা যখন বিপরীত দিকে কাজ করবে কিংবা আলফা ইকুয়াল কত হবে, 180 ডিগ্রি হবে। দুইটাই লিখে রাখো। তাহলে আমাদের অ্যান্সার কত, যেহেতু ম্যাক্সিমাম বলছে তাহলে অ্যান্সার হচ্ছে 0 ডিগ্রি। এরপরে 29 নাম্বারটা দেখো, বলা হচ্ছে 7 নিউটন আর 11 নিউটন দুটি বলের লব্ধি কোনটি হতে পারে না, যশোর বোর্ড 2023। এটা আশা করি বুঝতে পারছো ভাইয়া। লব্ধির সীমা বলে আমরা একটা জিনিস পড়ছিলাম, ওইখান থেকে একটা কোশ্চেন দিছে। তাহলে আমরা লব্ধির সীমাটা ছিল এরকম, লব্ধির সীমাটা ছিল লেস অর ইকুয়াল পি মাইনাস কিউ, লেস অর ইকুয়াল হচ্ছে পি প্লাস কিউ। তাহলে আমরা মানটা যদি বসাও, এখানে আসবে হচ্ছে 11 বিয়োগ 7, লেস অর ইকুয়াল হচ্ছে লব্ধি, লেস অর ইকুয়াল হচ্ছে 11 যোগ 7। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 4 লেস অর ইকুয়াল লব্ধি, লেস অর ইকুয়াল হচ্ছে 18। তার মানে ভাইয়া 4 এবং 18-র মাঝে সকল কিছু এর লব্ধি হতে পারে, এর রেঞ্জের বাইরে যে আসে সে লব্ধি হবে না। তাহলে তোমরা দেখো অপশন এ 4 নিউটন, তাহলে 4 নিউটন লব্ধি হইতে পারে। অপশন বি 7 নিউটন, বলতো 7 নিউটন এই 4 এবং 18-র মাঝে আছে, তাহলে এটাও হইতে পারে। অপশন গ তে বলা আছে 18 নিউটন, তাহলে 18 নিউটনও লব্ধি হইতে পারে। অপশন ডি বা 4 নম্বর অপশনে বলা আছে 20 নিউটন, যেটা এই রেঞ্জের বাইরে, তাহলে এটা লব্ধি হবে না। তারপর 30 নম্বর এমসিকিউটা যদি আসি ভাইয়া, খেয়াল করো কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30-এ আমাদেরকে বলছে
দেখো কি বলছে, 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত পি মানের দুইটা সমান বলের লব্ধি কত। এটা আসছে কোথায়, ময়মনসিংহ 2021। তাহলে দুইটা সমান বল, তাহলে বলতো ভাইয়া দুইটা সমান বলের সূত্র জানি আমরা, আর ইকুয়াল 2p cos আলফা ডিভাইড বাই 2। তাহলে তোমাকে বলছে দুইটা সমান বলের লব্ধি কত যখন তারা 120 ডিগ্রিতে ক্রিয়াশীল, মানে আলফার মান 120 ডিগ্রি। তাহলে বসো 2p cos 120 ডিগ্রি ডিভাইড বাই 2। তাহলে 2p cos 60 ডিগ্রি, তাহলে cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে 2p ডট হাফ, তাহলে কাটাকাটি করলে হচ্ছে আর ইকুয়াল হবে পি। তাহলে লব্ধির মান যে কোনো একটা বলের সমান হবে। তাহলে অপশনে দেখো 30 নম্বরে অপশন কতে আছে এটা পি। তারপরে খ নাম্বার 31 নম্বর কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে দুটি সমান বলের লব্ধির বর্গ এদের গুণফলের দ্বিগুণ। তাহলে কোশ্চেন নাম্বার 31, দুইটা সমান বল আছে, তাহলে বলছে এদের লব্ধির বর্গ আর স্কয়ার, বল দুইটার গুণফলের দ্বিগুণ 2p p। তাহলে লব্ধির বর্গ বল দ্বয়ের গুণফলের দ্বিগুণ। তাহলে আসো তো ভাই আমরা এখান থেকে লিখতে পারি, বা আর স্কয়ার সমান সমান হচ্ছে 2p স্কয়ার, বা আর ইকুয়াল হচ্ছে √2p। তাহলে আমরা আবারও দুইটা সমান বলের লব্ধির সূত্র জানি, এখান থেকে আমরা আলফাটা বের করব। তাহলে ভাই রিকোয়েস্ট তোমরা ভিডিওটা পজ করো, পজ করে অ্যান্সারটা বের করো, বের করে ভাইয়ের সাথে মিলায় নাও। তাহলে আর এর জায়গায় ভ্যালুটা বসায় দাও, √2p সমান সমান 2p cos আলফা ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করলে আসবে পিপি কাটা, √2 কাটলে 1/√2 সমান সমান হচ্ছে cos আলফা ডিভাইডেড বাই 2। তাহলে আলফা বাই 2 ইকুয়াল আসবে হচ্ছে cos ইনভার্স 1/√2, বা আলফা বাই 2 ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। তাহলে সুতরাং আলফা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে ভাইয়া অপশন খতে আছে দেখো, বলদ্বয়ের মধ্যকার কোণ কত, তাহলে বলদ্বয়ের মধ্যকার কোণ হচ্ছে 90 ডিগ্রি। তারপর 32 নাম্বার এমসিকিউটাতে যদি আসি আমরা, বলতো তোমরা এটা পড়ছো এবং প্রমাণটা ভাইয়া ক্লাসে মিনিমাম 2বার করাইছি, এবং বলছে খুবই ইম্পর্টেন্ট যে দুইটা সমান বল যদি হয়, তাহলে দুইটা যদি বল সমান হয় এদের লব্ধি এদের মধ্যবর্তী কোণকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। আমরা একটা সূত্র প্রমাণ করছিলাম, আশা করি তোমাদের মনে আছে, যে দুইটা সমান বল যদি হয়, মানে এটা যদি পি হয়, এটাও যদি পি হয়, এটা যদি লব্ধি হয়, আর এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এটা যদি থিটা হয়, থিটা ইকুয়াল আমাদের ফর্মুলা কি ছিল ভাইয়া, আলফা ডিভাইডেড বাই হচ্ছে 2। অর্থাৎ লব্ধি এদের মধ্যবর্তী কোণকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। এখন আসো 32 নম্বর কোশ্চেনে আমাদেরকে বলছে দুইটা সমান বল বিটা কোণে ক্রিয়ারত। তাহলে দুইটা সমান বল আছে, মনে করলাম এখানে পি আছে, এখানেও পি আছে, তাহলে এই দুইটা সমান বল বিটা কোণে ক্রিয়ারত। বলছে লব্ধি উৎপন্ন কোণ আলফা, তাহলে লব্ধি যে কোণটা উৎপন্ন করছে ভাইয়া, লব্ধি যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে আলফা। তাহলে দেখো তো ভাই আমরা থিওরি থেকে জানি লব্ধির উৎপন্ন কোণ থিটা ইকুয়াল হচ্ছে আলফা বাই 2। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে আলফার মান কত, তাহলে আলফার মান হবে বিটা বাই 2। অর্থাৎ লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমান দুই ভাগে কি করবে, বিভক্ত করবে। আচ্ছা আমরা 33 নম্বর কোশ্চেনটায় যদি আসি, চট্টগ্রাম 2023 সালে যে প্রশ্নটা আসছে খেয়াল করো, 33 নম্বর কোশ্চেনটা দেখো, তোমাকে বলছে পি ইকুয়াল কিউ কার আর হলে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত। তাহলে আমাদেরকে বলছে পি ইকুয়াল কিউ ইকুয়াল আর, তাহলে একটু বুঝো তো ভাইয়া, পি এটা কিউ এটা আর, তাহলে তারা আমাদেরকে কি বলছে, তারা আমাদেরকে বলছে পি ইকুয়াল কিউ ইকুয়াল আর। তাহলে এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে, পি ইকুয়াল কিউ এটা দ্বারা বোঝাচ্ছে দুটি সমান বল। একটু লিখে রাখো তাহলে তোমরা প্রশ্নটা বুঝতে পারবা, দুটি সমান বল। তাহলে পি ইকুয়াল কিউ দ্বারা বোঝাচ্ছে দুটি সমান বল। তাহলে বলতো ভাইয়া দুটা সমান বলের লব্ধির সূত্র জানি আমরা, আর ইকুয়াল হচ্ছে 2p cos আলফা ডিভাইড বাই 2। এখন ভাইয়া পি আর কিউ সমান, আবার লব্ধির মানও এদের সমান, তাহলে আর এর জায়গায় তুমি চাইলে পি বসায় দিতে পারো। তাহলে পি ইকুয়াল আসবে 2p cos আলফা ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে কাটাকাটি করো, 1/2 ইকুয়াল হচ্ছে cos আলফা ডিভাইড বাই 2, বা আলফা ডিভাইডেড বাই 2 ইকুয়াল আসবে cos ইনভার্স হাফ, বা আলফা বাই 2 ইকুয়াল হচ্ছে তোমার 30 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে সুতরাং ধরো ভাইয়া, তাহলে 60 ডিগ্রি, তাহলে এখান থেকে আলফা ইকুয়াল আসবে হচ্ছে এই টুটাকে এইদিকে আমরা গুণ করে দাও, তাহলে এটাকে এইদিকে গুণ করে দিলে আসবে হচ্ছে 120 ডিগ্রি, যেটা হচ্ছে অপশন কতে আছে। এরপর তোমরা 34 নাম্বার এমসিকিউটা দেখো, কোশ্চেন নাম্বার 34। একটু দ্রুত করো, অনেকগুলো এমসিকিউ দেখতেই পাচ্ছ।
কোশ্চেন নাম্বার 34-এ বলছে পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুটি বলের বৃহত্তর লব্ধি 10 নিউটন এবং ক্ষুদ্রতর লব্ধি 4 নিউটন। দেখো 2023 সালে কুমিল্লা বোর্ডের কোশ্চেন এটা। তোমাকে সর্বোচ্চ লব্ধি দিয়ে দিছে, আর আরেকটা কি দিছে একটু খেয়াল করি। কোশ্চেন নাম্বার 34-এ ক্ষুদ্রতর লব্ধি দিছে 1 নিউটন। তাহলে ভাইয়া ক্ষুদ্রতর লব্ধি মানে আমরা জানি পি মাইনাস কিউ, এটা বলে দিছে 1 নিউটন। আর এখানে পাশে আসো, আর তারা বলছে লম্বভাবে ক্রিয়াশীল হলে লব্ধি আরপি এর মান বলে দিছে হচ্ছে 5 নিউটন। তাহলে বলো তো ভাই, আমরা আরপি মানে জানি হচ্ছে √p² + q² সমান সমান হচ্ছে 5 নিউটন। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করে দাও, তাহলে p² + q² ইকুয়াল হচ্ছে 25। এটা এখানে থাকুক। এখন আমাদেরকে বলছে বৃহত্তম লব্ধি কত। তাহলে আমাদেরকে বৃহত্তম লব্ধিটা বের করতে বলছে। ভাইয়া বৃহত্তম লব্ধি মানে আমরা জানি কি p + q, তাহলে এটা তোমাকে বের করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি একটু খেয়াল করো তো ভাইয়া। আমরা জানি p + q তার হোল স্কয়ার সমান কত ভাইয়া, p² + q² + 2pq, তাই না? এই যে a + b হোল স্কয়ার আর কি ভাই, একটু একসাথে লিখছি 2pq প্লাস হচ্ছে q²। তাহলে দেখো তো এখান থেকে আমরা চাইলে p + q এর ভ্যালুটা যদি বের করো, এটা আসবে √p² + q² প্লাস হচ্ছে 2pq। তো তুমি এখান থেকে এই যে বৃহত্তর লব্ধিটা পেয়ে যাবা p + q। তাহলে বৃহত্তর লব্ধি বের করতে তোমাকে এই ভ্যালুটা জানা লাগবে, p² + q²। দেখো এটা আমাদেরকে বলে দিছে p² + q² কত, 25। আরেকটা মান জানা লাগবে, কার মান ভাইয়া, 2pq। তা আসো ভাই আমরা এই 2pq এর মানটা বের করে নিয়ে আসি। তাহলে 2pq এর মান কোত্থেকে পাবো, এখান থেকে। তাহলে আমরা উভয় পক্ষকে স্কয়ার করে দাও, তাহলে p - q তার স্কয়ার সমান সমান হচ্ছে 1²। তাহলে এখান থেকে পাবো p² - 2pq প্লাস q² ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখান থেকে 2pq এটার মান আসবে হচ্ছে p² + q² - 1। তাহলে p² + q² মানে 25। তাহলে 25 বিয়োগ 1 মানে হচ্ছে 24। তাহলে এইবার তোমরা এখানে চলে আসো আমরা জানি দিয়ে, আমরা জানি তাহলে p + q হোল স্কয়ার সমান হচ্ছে p² + 2pq cos আলফা। তাহলে এইবার এখানে ভ্যালুগুলা বসায় দাও ভাইয়া। p² + q² এটা মানে হচ্ছে 25, আর 2pq এটার মান হচ্ছে 24। তাহলে এটা আসবে হচ্ছে 49 মানে হচ্ছে 7। তাহলে আমরা বৃহত্তর লব্ধিটা পেয়ে গেলাম p + q, এটা হচ্ছে 7। এখন এটা কিন্তু ভাইয়া তোমাদেরকে ভাইয়া আরেকটা শর্টকাটও শিখাইছি, তোমরা চাইলে ওই শর্টকাটটা দিয়েও করতে পারো। ক্লাসে একটা শর্টকাট শিখাইছিলাম তোমাদেরকে, আর ম্যাক্স স্কয়ার যোগ হচ্ছে আর মিনিমাম স্কয়ার সমান সমান হচ্ছে 2rp²। এই শর্টকাটটা দিয়েও তুমি করতে পারতো অঙ্কটা। তাহলে আমরা যদি এখানে মান বসাই দিই ভাইয়া, আর ম্যাক্স স্কয়ার প্লাস আর মিনিমাম কত দেওয়া আছে 1 সমান সমান 2rp, rp এর মান দেওয়া আছে কত 5, তাহলে হচ্ছে 5²। এখন ভাইয়া ডিটেলসে কেন করলাম, কারণ এই ম্যাথটা সিকিউতে আসার মতো একটা ম্যাথ, তাই এটাকে ভাইয়া ডিটেলসে করে দেখালাম। তুমি চাইলে ডিটেলসে এভাবে করবা, আর এমসিকিউতে আসলে যে সহজে এখান থেকে হয়ে যায়। দেখো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভাইয়া আর ম্যাক্স স্কয়ার সমান সমান 50 বিয়োগ 1 49। তাহলে সুতরাং আর ম্যাক্স ইকুয়াল হচ্ছে 7। আচ্ছা, তো এটা গেল আমাদের 35 নাম্বার এমসিকিউটা। এরপরে আসো ভাইয়া, সরি এটা 35, 34 না, এটা ছিল 35। আমরা 35 নাম্বার এমসিকিউটা করছি। 35 34 তোমরা নিজেরাই পারবা নাকি একই টাইপের, বা একটু দেখি। পরস্পর 60 ডিগ্রি ক্রিয়াশীল দুটি বৃহত্তম লব্ধি আয়ত্ত। আচ্ছা, এরপরে আসো আমরা 34 নাম্বারটাও করে দিই, এটা একটু সমস্যা হতে পারে কারো কারো। দেখো 34 নাম্বারটা কি বলছে। 34 নাম্বার কোশ্চেনটা আমাদেরকে বলছে ভাইয়া, দেখো বলা হচ্ছে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুটি বলের বৃহত্তম লব্ধি হচ্ছে 10 নিউটন এবং ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে 4 নিউটন। তাহলে আর ম্যাক্স বলে দিছে ভাইয়া, বলতে আর ম্যাক্স মানে হচ্ছে p + q। তাহলে বৃহত্তম লব্ধি বলে দিছে 10 নিউটন, আর ক্ষুদ্রতম লব্ধি মানে হচ্ছে p - q, এটা বলে দিছে 4 নিউটন। তাহলে এদেরকে যোগ করো, তাহলে এদেরকে যদি আমরা যোগ করি তাহলে 2p ইকুয়াল হচ্ছে 14। তাহলে সুতরাং p ইকুয়াল হচ্ছে 7 নিউটন। তাহলে p এর মান যে কোনো একটা সমীকরণে বসায় দাও, p এর মান যে কোনো একটা সমীকরণে বসায় দাও। মনে করো আমরা 1 নম্বরে বসায় দিলাম, তাহলে আমরা এখানে থেকে পাবো 7 + q ইকুয়াল হচ্ছে 10।
তাহলে সুতরাং কিউ ইকুয়াল হচ্ছে 3 নিউটন। তাহলে আমরা পি আর কিউ এর মান পেয়ে গেছি। এখন তোমাকে চাইছে তাদের লব্ধির মান কত, অর্থাৎ 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে লব্ধি কত হবে। তাহলে আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 60 ডিগ্রি। তাহলে এখানে মান বসায় দাও, পি এর মান 7 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2.7.3 কস 60 ডিগ্রি। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে তুমি ভ্যালুটা পেয়ে যাবা। এরপর আসো 36 নাম্বার যে কোশ্চেনটা বলা হচ্ছে দুটি বলের লব্ধি হচ্ছে 12 নিউটন। কোশ্চেন নাম্বার 36 তোমাকে বলছে দুটি বলের লব্ধি 12 নিউটন যা ক্ষুদ্রতর 5 নিউটন বলের উপর লম্ব। দেখো ক্লাসে এই ম্যাথগুলো আমরা করাইছি। তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতর 5 নিউটন, লব্ধিটা এর উপর লম্ব, তাহলে লব্ধিটাকে আমরা দেখালাম এর উপর লম্ব। লব্ধি হচ্ছে 12 নিউটন, আমাদেরকে বলে দিছে 12 নিউটন, লব্ধি হচ্ছে 12 নিউটন। তো তারা জিজ্ঞেস করছে তাহলে বৃহত্তর বলটা কত হবে। তাহলে বৃহত্তর বলটা কাজ করবে এইদিকে, কারণ লব্ধি অলওয়েজ কোথায় থাকে ভাইয়া, সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে একটা সামান্তরিকের কর্ণ চিন্তা করতে হলে বৃহত্তর বলটা এইদিকে দিতে হবে। তাহলে তুমি মনে মনে যদি একটা সামান্তরিকের কর্ণ চিন্তা করো ভাইয়া, একটা সামান্তরিক যদি চিন্তা করো, আর এই জায়গায় একটু খেয়াল করো তো ভাইয়া, এই জায়গায় একটু খেয়াল করো, এটা আমরা মনে করলাম বড় বলটা, তাহলে বড় বলটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে এইখানে তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারো। তাহলে পি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। সুতরাং পি ইকুয়াল হচ্ছে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাহলে 5 12 13 বৃহত্তর বলটা। 37 নম্বর কোশ্চেনটা আমরা একটু আগেই করছি। আমরা এবার 38 নম্বর কোশ্চেনটায় যদি আসো, খেয়াল করো কোশ্চেন নাম্বার 38। কোশ্চেন নাম্বার 38 যদি আমরা একটু খেয়াল করি, কোশ্চেন নাম্বার 38 আমাদেরকে এখানে বলা হচ্ছে পি এবং 10√2 একক মানের সমবিন্দু দুটি বলের লব্ধি পি বলের উপর লম্ব। তাহলে আমরা যদি এখানে পি বলটা আঁকি, তাহলে এটা হচ্ছে পি আর লব্ধিটা হচ্ছে পি বলের উপর লম্ব। তাহলে লব্ধিটাকে দেখা হচ্ছে পি বলের উপর লম্ব, তাহলে আর, এবং এটা বলছে পি বলের 1/3, তাহলে আর ইকুয়াল হচ্ছে p/3। তাহলে ভাই আমাদের আরেকটা যে বল আছে সেটা কোন দিকে কাজ করবে, আরেকটা যে বল আছে সেটা কাজ করবে হচ্ছে এইদিকে। তাহলে এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে কিউ, কিউ সমান সমান হচ্ছে 10√2, এটা কাজ করবে হচ্ছে এইদিকে। এখন তোমাকে বলা হচ্ছে পি এর মান নির্ণয় করো, তাহলে আমাদেরকে এই বলটার মান নির্ণয় করতে বলছে। তা আমরা এখানে যদি আসি, আমরা ধরে নিলাম পি আর কিউ এর মধ্যকার যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আলফা, আর এখানে যে কোণটা তৈরি করছে লব্ধি, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, যেটাকে আমরা থিটা ধরে নিলাম। তো আমাদেরকে জিজ্ঞেস করছে পি বলের মান কত। তো আমরা যদি পি বলের মানটা বের করতে চাই, তাহলে হচ্ছে tan থিটা সমান সমান এখানে চলে আসবে পি আর এখানে আসবে কিউ সাইন আলফা, পি প্লাস কিউ কস আলফা। তাহলে থিটার মান বসাও, tan 90 ডিগ্রি সমান সমান হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে tan 90 মানে হচ্ছে 1/0 সমান সমান হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে এখান থেকে আর আর গুণ করলে আমরা পাবো পি প্লাস কিউ কস আলফা ইকুয়াল হচ্ছে 0 বা কিউ কস আলফা ইকুয়াল হচ্ছে -p। এখন ভাইয়া তোমাকে কিউ এর মান দেওয়া আছে কত, 10√2, তাহলে এখান থেকে আমরা এই মানটা বসায় দাও, 10√2 কস আলফা ইকুয়াল -p। তাহলে আমরা একটা কন্ডিশন থেকে আমরা পি এর মানটা আমরা বের করলাম। এবার লব্ধির মান দেওয়া আছে, তাহলে লব্ধির সূত্রটা বসাও। তাহলে লব্ধির সূত্রটা যদি আমরা বসাই, এবার লব্ধির সূত্রটা যদি আমরা বসাই, তাহলে হচ্ছে আর ইকুয়াল হচ্ছে আবার জানি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করে দিই ভাইয়া, তাহলে আর স্কোয়ার সমান সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে সবার মান এখানে বসায় দাও। তাহলে আর এর মান দেওয়া আছে আমাদের কত, p/3, তাহলে আর এর মানটা এখানে বসাও, p/3 তার স্কোয়ার সমান সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ এর মান দেওয়া আছে 10√2, তাহলে এখানে বসা হচ্ছে 10√2 তার স্কোয়ার প্লাস 2p ডট কিউ এর মান হচ্ছে 10√2 cos আলফা। এখন এটার মান যদি আমরা এখানে বসাও, দেখো এই 10√2 cos আলফা এটার মানই কিন্তু আমরা এখানে বের করে রাখছি, 10√2 cos আলফা এটার মান হচ্ছে -p। তাহলে এখানে আসবে হচ্ছে p² / 9
সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস 100 আর এটা হচ্ছে 200 প্লাস 2p আর 10√2 cos আলফা মানে হচ্ছে মাইনাস পি। তাহলে এখানে পাবো হচ্ছে এটাকে এই সাইডে সাইড চেঞ্জ করে নিয়ে আসতে পারি বা পরে আনলে হবে পি স্কোয়ার বাই 9 সমান সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে 200 মাইনাস হচ্ছে 2p স্কোয়ার বা পি স্কোয়ার বাই 9 সমান সমান হচ্ছে 200 মাইনাস পি স্কোয়ার বা পি স্কোয়ার বাই 9 প্লাস পি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 200। তাহলে এখানে লসাও করলে আসবে 10 পি স্কোয়ার বাই 9 ইকুয়াল হচ্ছে 200। তাহলে আমরা এখান থেকে পি এর মান বের করতে বলছে ভাইয়া। তাহলে পি স্কোয়ার সমান সমান আসবে হচ্ছে 200 গুণ 9 ডিভাইডেড বাই হচ্ছে কত 10। তাহলে এটা কাটো, কাটলে পি ইকুয়াল আসবে √20 ইন্টু 9। তাহলে আমরা দেখো পি এর মানটা কত আসে। তাহলে পি এর মানটা আসে 20 গুণ 9। তাহলে এটা আসছে হচ্ছে 6√5, দেখো অপশন খ তে আছে। তাহলে এটার ভ্যালু আমরা পাইলাম হচ্ছে 6√5 নিউটন। এবার তোমরা পরবর্তীতে 39 নাম্বার যে এমসিকিউটা আছে এটা একটু খেয়াল করো। দেখো আইডিয়াল স্কুলের যে কলেজে ওরা মাঝে মাঝে বড় বড় প্রশ্ন দিয়ে দেয় এমসিকিউতে, দেখতেই পাচ্ছ এমসিকিউতে কত বড় কোশ্চেন দিয়ে দিছে তারা। তো 39 নাম্বার কোশ্চেনটা যদি আসি, 39 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো। বলা হচ্ছে 8 নিউটন আর 6 নিউটন মানের দুটি বল কোন বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত থাকলে, এটা সহজ কোশ্চেন ভাইয়া, বৃহত্তর লব্ধি জিজ্ঞেস করছে তোমাকে 39। তাহলে আমরা জানি আর ম্যাক্স ইকুয়াল কত পি প্লাস কি, তাহলে এই দুটা বলের জাস্ট যোগফল 8 যোগ 6, তাহলে 8 আর 2 14। তারপরে বলছে এদের ক্ষুদ্রতর লব্ধি, তাহলে ক্ষুদ্রতর লব্ধি হচ্ছে আর মিনিমাম। আর মিনিমাম আমরা জানি হচ্ছে পি মাইনাস কিউ, তাহলে 8 বিয়োগ 6 মানে হচ্ছে 2 নিউটন, অপশন 2 ও কারেক্ট। এরপরে বলছে ভাইয়া যে আলফা ইকুয়াল পাই বাই 2 হলে, আলফা ইকুয়াল পাই বাই 2 হলে লব্ধির মান 10। বলতো পাই বাই 2 মানে কি, লম্বভাবে ক্রিয়াশীল হলে। আমি তোমাকে আর পি এর কথা জিজ্ঞেস করছি, তাহলে আমরা আর পি এর সূত্র জানি হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে 8 আর 6 64, 36, 10। তাহলে অপশন 1 2 3 তিনটাই কারেক্ট। এরপরে 40 নাম্বার যে এমসিকিউটা আছে, দেখো বলা হচ্ছে যদি 5 এককের দুটি বল 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয় তাহলে তোমাকে জিজ্ঞেস করছে এদের লব্ধির কত। এটা তোমরা পারবা ভাইয়া, 41ও পারবা। 42 নাম্বারটা আসো, এটা ভাই একটু করে দিই। 42 নাম্বারটা লেখো 42। তো 40 41 নিজেরা করে নিও ভাইয়া। যদি 42 নাম্বার এমসিকিউটাতে আসি, 42 তোমাকে এটাও আইডিয়াল কলেজের কোশ্চেন মনে হয়। দেখো বলা হচ্ছে একটা বল আনুভূমিক ও উলম্ব অংশের মান যথাক্রমে 8 আর 6। তাহলে একটা বল আছে ভাইয়া এফ, তাহলে এই বলটার আনুভূমিক উপাংশের মান বলে দিছে মনে করো 8, আর উলম্ব উপাংশের মান বলে দিছে মনে করো হচ্ছে 6। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে বলটা কত। আজকের ক্লাসের এক ফাঁকে আমরা এই সূত্রটা দেখছিলাম একটা এমসিকিউতে, আমরা জানি এফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এফ ওয়াই স্কোয়ার। তাহলে এখানে মান বসো, এফ এক্স এর মান বলছে 8 স্কোয়ার, এফ ওয়াই এর মান বলছে 6 স্কোয়ার, তাহলে এটা কত আসবে 10। 43 নম্বর এমসিকিউটা দেখো, কুমিল্লা বোর্ডের কোশ্চেন। তারা কি দিছে, বলা হচ্ছে পি বলের উপাংশ দ্বয় পি এর সাথে 15 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো ভাইয়া এটা একটু বুঝার আছে ভাইয়া। বলতে আমরা আমাদের বইয়ে যখন থিওরিটা পড়ছি দুটা লম্ব উপাংশ বের করার জন্য ভাইয়া, ঠিক আছে, এটা যদি একটা বল হয় এফ, এফ এর দুটা লম্ব উপাংশ বের করলে এটা হয় এফ কজ আলফা আর এটা হয় এফ সাইন আলফা। বলতে এই দুইটা উপাংশ এফ কজ আলফা এফ সাইন আলফা কখন হবে, যখন বল দুইটা উপাংশ দুইটা পরস্পর 90 ডিগ্রিতে থাকবে বা লম্বভাবে অবস্থান করবে। কিন্তু আমাদের এখানে কোশ্চেনে বলছে এরা 90 ডিগ্রিতে নাই ভাইয়া। খেয়াল করে দেখো, একটা কোণ বলছে ভাইয়া 15 ডিগ্রি আর একটা 45 ডিগ্রি, দুইটা যোগ করো কত হয় 60 ডিগ্রি। তাহলে লম্ব উপাংশ দুইটা হচ্ছে 60 ডিগ্রিতে আছে। এটা কোন জায়গা থেকে প্রশ্ন দিছে ভাইয়া, আমরা এই যে উপাংশ বের করার জন্য একটা সূত্র প্রমাণ করছিলাম, যেই সূত্রটাকে ব্যবহার করে আমরা এই যে লম্ব উপাংশগুলা বের করছি। আশা করি তোমাদের মনে আছে যে ভাই আঁকতেছি, দেখো আমরা মনে করলাম এই হচ্ছে, তোমরা একটু ছবিতে লিখে নাও, সূত্র আকার, তোমরা সূত্র আকারে লিখে নাও এটা। আমরা এটা পড়তে হবে যে ভাইয়া সূত্রটা লিখলেই পারবা। আমরা মনে করলাম এই হচ্ছে আর, ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা বল আর।
তুমি আর এর দুইটা উপাংশ বের করতে চাচ্ছ, তাহলে একটা উপাংশ হচ্ছে আলফা কোণে আছে, যেটাকে আমরা বললাম হচ্ছে এক্স, আর আরেকটা উপাংশ হচ্ছে বিটা কোণে আছে, যেটাকে আমরা মনে করলাম ওয়াই। দেখো তো তোমার মনে পড়ে কিনা, আমরা এই যে এই সূত্রটা লম্ব উপাংশ, এটা প্রমাণের জন্য তার আগে একটা সূত্র প্রমাণ করছি, ওই সূত্র থেকে কুমিল্লা বোর্ডে কোশ্চেনটা দিতে। তাহলে আমাদের এক্স এর সূত্র কি ছিল, তোমরা তোমাদের লেকচার খাতায় দেখবা এই সূত্রগুলো আমরা করছি। এক্স এর সূত্র ছিল হচ্ছে আর সাইন বিটা ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। আর ওয়াই এর সূত্র কি ছিল ভাই, ওয়াই ইজ ইকুয়াল ছিল হচ্ছে আর সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। তাহলে এটা ছিল দুইটা উপাংশ বের করার ফর্মুলা। এই দুইটা ফর্মুলা কখন ব্যবহার হবে, যখন উপাংশ দুইটা 90 ডিগ্রিতে থাকবে না, যে কোনো অ্যাঙ্গেলে থাকবে। আর 90 ডিগ্রিতে থাকলে আমরা এই সহজ দুইটা সূত্র ব্যবহার করি। তাহলে কুমিল্লা বোর্ডে যে কোশ্চেনটা দিছে ভাই, তারা বলছে একটা উপাংশ হচ্ছে 15 ডিগ্রিতে আছে আর আরেকটা উপাংশ হচ্ছে 45 ডিগ্রিতে আছে। তা আমাদেরকে জিজ্ঞেস করছে তাদের কোন একটা উপাংশের মান কত, আর এই আরটাকে তারা বলে দিছে হচ্ছে পি। তাহলে আমরা এই সূত্রে যদি মান বসায় দাও ভাইয়া, পি সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে সাইন 45 ডিগ্রি প্লাস হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে আমরা ভ্যালুটা পাবো, দেখো সাইন 45 সাইন 60, তাহলে এটার মান আসছে তোমার, দেখো অপশন এ তে আছে, এটা কতে আছে, আমাদের ক্যালকুলেটরে এটা দেখাচ্ছে হচ্ছে তোমার পি রুট 6 ডিভাইড বাই 3। তাহলে এখানে যদি তুমি কাটাকাটি করো, ঠিক আছে, এটা কিভাবে কাটবা এদিকে ভাইয়া দেখাচ্ছি, খেয়াল করো। আমরা এই রুট 6টাকে আমরা লিখতে পারি রুট 3 ইন্টু হচ্ছে 2, আর নিচে যে 3 আছে এটাকে লিখতে পারো তুমি রুট 3 ইন্টু রুট 3। তাহলে একটা রুট 3 কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে রুট 2। তাহলে পি রুট 2 ডিভাইডেড বাই রুট 3, যেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ তোমার অপশন নাম্বার কতে আছে। তো এরপরে আসো ভাই আমরা 43 পরে 44 নাম্বার যে কোশ্চেনটা আছে, 44 নাম্বার কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে 2 নিউটন ও 2 রুট 3 নিউটন মানের বলদ্বয় 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত, 2 নিউটন বল বরাবর বলদ্বয়ের লম্বাংশের সমষ্টি কত। দেখো আমরা লম্বাংশ উপপাদ্য পড়ছি, আর ভাইয়া আজকে 44 পর্যন্তই করে শেষ করব। ভাইয়ার রিকোয়েস্ট ভাইয়া, বাকি যে কয়টা এমসিকিউ আছে ওগুলা সহজ আছে, তোমরা নিজেরাই পারবে, ওইগুলা করে নিবা। তা ভাইয়া 44 নাম্বার অঙ্কটা দিয়ে শেষ করতেছে, একটু খেয়াল করো। 44 45 দুইটাই সেম নিয়মের, বা একটু খেয়াল করো কোশ্চেন নাম্বার 44। তোমাকে বলছে 2 নিউটন আর 2 রুট 3 নিউটন মানের বলদ্বয়, তাহলে এই দিকে হচ্ছে 2 নিউটন, এরা হচ্ছে 30 ডিগ্রিতে আছে, আর এই দিকে আছে ভাইয়া 2 রুট 3 নিউটন, এরা কত ডিগ্রি কোণে আছে, 30 ডিগ্রি কোণে আছে। তো তোমাকে বলছে 2 নিউটন বল বরাবর বলদ্বয়ের লম্বাংশ কত, তাহলে লেখা হচ্ছে 2 নিউটন বল বরাবর লম্বাংশ। তাহলে 2 নিউটন বল বরাবর আমরা লম্বাংশ নিব। তাহলে লম্বাংশটা আশা করি মনে আছে ভাইয়া, যেই বরাবর নেই তোমাদের মনে আছে আশা করি, সকল অ্যাঙ্গেল তার সাথে কাউন্ট করতে হয়। তাহলে বলো তো ভাইয়া 2 নিউটনের সাথে কত কোণে আছে, 0 ডিগ্রিতে, তাহলে cos 0 ডিগ্রি প্লাস 2 আরেকটা বল হচ্ছে এইটা, তাহলে 2 রুট 3, এইটা 2 নিউটনের সাথে কত ডিগ্রিতে আছে, 30 ডিগ্রিতে, cos 30 ডিগ্রি। তাহলে আমাদেরকে জাস্ট বলগুলার লম্বাংশ জিজ্ঞেস করছে, তাই আমরা বলগুলারই লম্বাংশ নিচ্ছি, লব্ধির লম্বাংশ নিচ্ছি না। তাহলে cos 0 মানে হচ্ছে 1, তাহলে 2 প্লাস 2 রুট 3, cos 30 হচ্ছে রুট 3/2, তাহলে এই 2 কাটা, তাহলে 2 প্লাস 3, তাহলে অ্যান্সার হচ্ছে 5। তাহলে দেখো অপশন খতে আছে। তো সেম টাইপের ম্যাথটা হচ্ছে তোমার 45 নাম্বার, এটাও একটু করে দিই, এটা দিয়ে আজকে শেষ করি যেহেতু সেম টাইপের নটর ড্যামে আসছে। দেখো কোশ্চেন নাম্বার 45, কোশ্চেন নাম্বার 45। তা আমাদেরকে বলা হচ্ছে 7 নিউটন 13 নিউটন 19 নিউটন তিনটি বল 120 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। তাহলে আমরা এই দিকে আছে হচ্ছে ভাইয়া 7 নিউটন, এই দিকে হচ্ছে 13 নিউটন, আর এই দিকে আমরা মনে করলাম হচ্ছে 19 নিউটন। এই বলগুলা পরস্পর 120 ডিগ্রি কোণে কাজ করতেছে, এই বলগুলা পরস্পর 120 ডিগ্রি কোণে কাজ করতেছে। তা আমাদেরকে বলা হচ্ছে 7 নিউটন বলের দিকে লব্ধির লম্বাংশ কত। তাহলে 7 নিউটন বলের দিকে আমাদেরকে লব্ধির লম্বাংশ, তাহলে আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের লব্ধি, লব্ধিটা হচ্ছে থিটা কোণে আছে। তাহলে 7 নিউটন বরাবর
লম্বাংশ নিয়ে। তাহলে 7 নিউটন বরাবর লম্বাংশ নিয়ে। এবার বলতো লম্বাংশ উপপাদ্যটা কি বলছে? লম্বাংশ উপপাদ্য বলছে একটা নির্দিষ্ট দিকে বলগুলার লম্বাংশের সমষ্টি। কথাটা শোনো, একটা নির্দিষ্ট দিকে বলগুলার লম্বাংশের সমষ্টি লব্ধির লম্বাংশের সমান। তাহলে আমরা লব্ধির লম্বাংশ বের করতে বলছে, তাহলে লব্ধির লম্বাংশ কার সমান হয়? বলগুলার লম্বাংশের সমষ্টির সমান। তাহলে 7 নিউটন বরাবর যদি আমরা লব্ধির লম্বাংশ বলগুলার লম্বাংশ নাও, তাহলে এটা আসবে 7 cos 0 ডিগ্রি প্লাস 13 নিউটন সাথে সাথে কততে আছে? 120। তাহলে 13 cos 120 ডিগ্রি প্লাস 19 নিউটন সাথে সাথে কত আছে? 19 cos, এই যে দেখো 19 নিউটন সাথে সাথে এই অ্যাঙ্গেলে আছে 120 120 240 ডিগ্রি। বলতে এটা কার সমান? লব্ধির লম্বাংশের সমান। তাহলে আর cos থিটা এটাই হচ্ছে লব্ধির লম্বাংশ, যেটা তোমাকে বের করতে বলছে, লম্বাংশ। তাহলে দেখো তো ভাইয়া, আমরা এখন এগুলাকে যোগ করলে তুমি মান পেয়ে যাবা। ভাইয়া যদি যোগটা দেখাই, 7 cos 0 প্লাস 13 cos 120 প্লাস 19 cos 240, 19 cos 240, তাহলে এটার ভ্যালুটা আসছে হচ্ছে ভাইয়া -9 ইকুয়াল হচ্ছে আর cos থিটা। তাহলে তোমাকে এটার মানে জিজ্ঞেস করছে, তাহলে অ্যান্সারটা আমরা যদি মিলায় নাও, 45 নম্বরে অপশন ক তে আছে -9। তো ভাইয়া দেখো ভাইয়া, ইম্পর্টেন্ট এবং কঠিন মোটামুটি যে এমসিকিউ গুলো আছে সবগুলাই ভাইয়া সলভ করে দিছি। আর অল্প কিছু এমসিকিউ আছে তোমাদের এক্সামের আগে ভাইয়া রিকোয়েস্ট, এই শীটটা ভালো করে করবা। কারণ তুমি দেখছো এই শীট সলভ করতে যায় কঠিন সহজ মিলে অনেক টাইপেরই ম্যাথ আছে। এরকম ভাইয়া ক্লাসে ভাইয়া যে ম্যাথ গুলা করাইলাম, এমসিকিউতে যে ম্যাথ গুলা করাইলাম, তোমরা যদি একটু পরিশ্রম করো, ইনশাল্লাহ কলেজ লাইফে কোনো কিছুতেই কোনো প্রবলেম হবে না। তো সবাই ভালো থাকবা, ভালো করে পরীক্ষাটা দিবা। সবার জন্য অনেক বেশি দোয়া রইলো। আল্লাহ হাফেজ।